আমি কখন বললাম গাড়িতে যাব, কিন্তু যাবোটা কার সাথে? ও, এই ব্যাপার। তা আমাকে পছন্দ হচ্ছে না? না। নাহিয়ান আফসোসের সুরে বলল, কি আর করা যাবে? পছন্দ হোক বা না হোক, সারা জীবন এই মানুষটার সাথেই তো আপনাকে থাকতে হবে। তাই বেশি কথা না বলে বাইকে উঠলে ভালো করবেন। না হলে কিন্তু আমি। আমার কোনো ইচ্ছে নেই আপনার মতো একটা মানুষের সাথে সারা জীবন থাকার। তাই নাকি? হুম। আপনি যান আপনার ফেভারিট লিনাকে নিয়ে বাইরে বাইকে করে ঘুরে আসুন। বাবা, এখনো এত রাগ? কিন্তু আমার বউ থাকতে কেন আমি অন্য মেয়েকে নিয়ে বাইকে ঘুরবো? এখন আপনি উঠবেন নাকি সত্যি সত্যি? কথাটা বলে নাহিয়ান বাইক থেকে নেমে শিশিরের দিকে এগিয়ে আসলো। শিশির তাকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে বলল। যত দুনিয়ার ঢং। নাহিয়ান মুচকি হেসে এগিয়ে গিয়ে বাইকের উপর বসলো। শিশিরও হেলমেট মাথায় দিয়ে তার পিছনে বসলো। নাহিয়ান তাকে বলল। ধরে বসেন ম্যাডাম। বলেই বাইক স্টার্ট দিল সে। শিশিরও নাহিয়ানকে শক্ত করে ধরে বসলো। এমনিতে সে বাইকে চড়াটা ভয় পায়, কিন্তু রাইডার যদি নাহিয়ানের মতো কেউ হয় তাহলে আর কিসের ভয়। বাইক এসে থামলো খুলনার এক অভিজাত শপিং কমপ্লেক্সের সামনে। বাইরে পার্কিং এরিয়া নির্ঝরদের গাড়িতে ভর্তি। আজকে পুরো শপিং কমপ্লেক্সটা নির্ঝরদের আওতায়। এখান থেকে সব রকমের কেনাকাটা করবে তারা। নাহিয়ান আর শিশির মিলে একটা লেডিস সেকশনে ঢুকলো। পুরো সেকশন জুড়ে নানা রকম কাপড়ের পাহাড়, গাউন ফ্রক থেকে শুরু করে বাংলাদেশি ওয়েস্টার্ন, কি নেই সেখানে। নাহিয়ান শিশিরের দিকে তাকিয়ে বলল। দেখুন তো ম্যাম, কি পছন্দ হয়? চোখ ধাঁধানো এক একটা কালেকশন। কোনটা রেখে কোনটা দেখবে সবাই, কোনটা দেখে কোনটা দেখবে সবই তো ভালো লাগছে। সে বলতে গিয়ে থেমে গেল। তার মনে পড়ে গেল সেই ঘড়ির দোকানের ঘটনা আর সাজিদের বিয়ে শপিং এর সময়কার মুহূর্তগুলো। শিশির যে ড্রেসগুলো ছুঁয়েছিল প্রত্যেকটা কিনে দিয়েছিল নাহিয়ান। শেষমেশ ড্রেসগুলো রাখার জায়গায় হচ্ছিল না, আর ঘড়ির দোকানের কথা তো বাদই দিল। চুপচাপ সেখান থেকে বের হতে হতে বলল। চলে আসুন, আমার কোনো ড্রেস ভালো লাগেনি। নাহিয়ান মুচকি হেসে বলল। ওকে ম্যাম, আপনার যেমন ইচ্ছে। শিশির বের হয়ে গেল, কিন্তু নাহিয়ান বের না হয়ে সেকশনের মালিকের দিকে ইশারা দিতেই তিনি বুঝে গেলেন কি করতে হবে। সে নাহিয়ানের দিকে তাকিয়ে বলল। ওকে স্যার। নাহিয়ান বের হয়ে গেল। শপিং এর জিনিসপত্র, স্বর্ণের জিনিসপত্র কেনার পর সবাই এসেছে কসমেটিক্সের সেকশনে। যে যার পছন্দ অনুযায়ী কসমেটিক্স, মেকআপ বক্স, বিভিন্ন জিনিস কিনছে। জিনিসগুলো মেয়েদের, তাই এর ভিতরে একটু আনইজি ফিল হচ্ছে সৌজন্যে। সেখান থেকে কি করবে বুঝতে পারছে না। বের হয়ে একটা গেমিং সেকশনের দিকে যাচ্ছিল, তখনই তার নজর পড়লো একজোড়া কানের দুলের উপর। ব্যাস থমকে গেল সে। চোখের সামনে ভেসে উঠল একটা দুষ্টুমি ভরা মিষ্টি মেয়ের মুখশ্রী। সে মুচকি হেসে ওইখানে থাকা একটা স্টাফকে বলল দুলটা প্যাক করে দিতে। মাথার উপর মধ্য দুপুরে সূর্যের প্রখর বেগুনি হলুদ রশ্মি। ব্যস্ততম খুলনা শহর। রাস্তাগুলো যেন জীবনের রাস্তাগুলো যেন জীবন্ত নদী, যার বুকে গাড়ির হর্ন, মানুষের হাঁটার শব্দ আর অদ্ভুত এক কোলাহল প্রতিধ্বনি তুলে। তাদের বাইক এসে থামে খুলনার হৃদস্পন্দন কেডিএ এভিনিউয়ে, শহরের প্রধান প্রশাসনিক এলাকা। রাস্তা সোজা চলে গেছে শিববাড়ির মোড় ছুঁয়ে রয়্যাল মোড়ের দিকে। ঠিক মাঝপথে দাঁড়িয়েছে এক আধুনিক কাচঘেরা স্থাপনা, সিমলা প্লাজা। আর তার নিচতলায় এক উজ্জ্বল সাইনবোর্ডে রোদে পড়ে চকচক করছে সেই নাম, পিজা বার্গ। শিশির নাহিয়ানের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায়। তা দেখে নাহিয়ান বলে। চলুন আমার শহরে নব্যবিখ্যাত হওয়া রেস্তোরাঁ থেকে আমার নব্যবধূকে তার একটি প্রিয় জিনিস খাইয়ে আনি। এমনিতেই তো সে আবার আমার উপর রাগ করে কাল রাত থেকে কিছু না। শিশির আর কিছু বলে না। সে বুঝে যায় সে কালকে রাত থেকে কিছু খায়নি। সেটা নাহিয়ান ভালো করেই জানে। নাহিয়ানের সাথে ভেতরে প্রবেশ করে। ভেতরে ঢুকতেই ঠান্ডা বাতাসের এক মৃদু ঝাপটা এসে গায়ে লেগে যায়। ডান দিকে রিসিপশন কাউন্টার, সেখানে একজন ক্যাশিয়ার হাসি মুখে বসে থাকে। ছাদের কাছে ঘেঁষে ঝুলছে ছিমছাম হলুদ আলো, আর চারিপাশে অর্ধেক কাচ ঘেরা দেয়ালে রোদের লুকোচুরি খেলা। সামনের দিকে আধা বৃত্তাকার একটি ওয়েটিং কাউচ, বাম পাশে সাজানো বইয়ের তাক। যেন এই কফি পিৎজা গন্ধময় জায়গাটাকে একটা অস্থির শহরের মাঝে খানিকটা শান্তির লাইব্রেরি বানিয়ে রেখেছে। দেয়ালে কিছু দেয়াল চিত্র যেন শিল্পীর রং ফুটে উঠেছে, আধুনিক আর প্রাচ্যের মিশেল। দূরে কাছে ঘেরা কোণা, সেখান থেকে দেখা যায় খুলনার রাস্তায় ছুটে চলা গাড়িগুলো। শিশিররা এসে ঠিক সেখানে বসে একটা ওয়েটার ছুটে এসে অর্ডার নিয়ে যায়। কিছুক্ষণ পর একটা ট্রেতে তাদের স্পেশাল পিৎজা, সেই সাথে 2টি গ্লাসে মিন্ট মজিতো নিয়ে আসে। খাওয়া শেষে নাহিয়ান শিশিরকে বলে। এবার আপনার হাতটা একটু বাড়ান তো ম্যাম। শিশির বেশ অবাক হয়ে বলে। কেন? বলছি তাই। শিশির আর কথা না বাড়িয়ে তার ডান হাতটা নাহিয়ানের দিকে বাড়িয়ে দেয়। তা দেখে নাহিয়ান আপত্তি করে বলে। এইটা না, বাম হাত। শিশির অবাক হয়, বাম হাত দিয়ে কি করবে?
এই প্রশ্ন করতে যাওয়ার আগে নাহিয়ান বলে, কি হলো, বাম হাতটা দিন আর চোখ বন্ধ করুন। আবার চোখ বন্ধ করতে হবে কেন? আমি বলেছি তাই। আপনার যখন যা ইচ্ছে হবে আমাকে বলবেন, আর আমি সবটা আপনাকে মানতে হবে আমায়? নাহিয়ান মুচকি হেসে বলল। জি। শিশির আর কথা না বাড়িয়ে চোখ বন্ধ করে তার বাম হাত এগিয়ে দিল নাহিয়ানের দিকে। নাহিয়ান তার হাতে কিছু একটা পড়ালো, তারপর বলল, এসব কি? নিন ম্যাম, এবার চোখটা খুলুন। শিশির আস্তে আস্তে চোখ খুললো। হাতের দিকে তাকাতেই তার চোখ কপালে উঠার জোগাড়। এটা কি? তার হাতে চুড়ি, তবে যে সে চুড়ি নয়, হোয়াইট গোল্ডের একটা চিকন চুড়ি, যার উপর ছোট ছোট ডায়মন্ড বসানো। শিশির অবাক কণ্ঠে নাহিয়ানকে প্রশ্ন করলো, এসব কি? বেঙ্গল কেন পছন্দ হয়নি? বেঙ্গল সেটা আমিও দেখতে পাচ্ছি, কিন্তু এইসব কি? হোয়াইট গোল্ড, ডায়মন্ড? হ্যাঁ তো, আমি শুনেছি বিয়ের পরে মুসলমান মেয়েদের চুড়ি আর নাকের নলক পড়তে হয়, বাট নলক তোমায় এখন পরা লাগবে না, আপাতত চুড়ি পরো। আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? কেন? এটা কি পরিমাণ এক্সপেন্সিভ জানেন আপনি? তারপর আপনি বলছেন এটা সবসময় পরে থাকতে? এক্সপেন্সিভ বলে আমি তোমাকে চিকন বেঙ্গল দিয়েছি, না হলে মোটাটা দিতে পারতাম। আর কোনো বাহানা নয়, আমি যখন বলেছি তখন সারাক্ষণই পরে থাকবে। কিন্তু এর উপরে ডায়মন্ডগুলো? এগুলো খেয়াল না করে দেখলে কেউ বুঝতে পারবে না। শিশির আর কোনো কথা বলল না। বেশি কথা বললে যদি নাহিয়ান বাড়ির সকলকে তাদের বিয়ের ব্যাপারে জানিয়ে দেয়, তাহলে তো সবার চোখে শিশির খারাপ হয়ে যাবে। আর আসলেও চুড়িটাতে যে ডায়মন্ড আছে সেটা বোঝা যাচ্ছে না। শিশির খেয়াল করেছে, দেখেছে বলেই না বুঝেছে। আর এখানে সচরাচর কেউ হোয়াইট গোল্ড পড়ে না, তাই সহজে কেউ বুঝবে না। রাত 10টা, ছাদে স্ট্রিং লাইটের লাল নীল আলোর মাঝে বসে আছে নিঝুম, মনোযোগ তার মোবাইলের স্ক্রিনে। হঠাৎ সে টের পায় তার পেছনে এসে দাঁড়িয়েছে কেউ একজন, ফিসফিস কণ্ঠে কথা বলছে। ভয়ের চমকে পিছনে তাকাতে দেখতে পায় লম্বা করে সাদা শার্ট পরিধানে দাঁড়িয়েছে কেউ একজন। ভয়ে সে চেঁচিয়ে উঠতে সামনের ব্যক্তিটি নিজের হাত দিয়ে নিঝুমের মুখ চেপে ধরে। নিঝুম ভয়ে আর্তনাদের মতো শব্দ করতে থাকে। ব্যক্তিটি তার মুখ চেপে ধরেই বলে, এই মেয়ে, আস্তে, এত জোরে চেঁচাচ্ছ কেন? নিঝুমের মুখ থেকে হাত সরিয়ে নিতে সে চেঁচিয়ে উঠল, কে 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 আপনি? ভূত। সৌজন্যের কণ্ঠ এবার চিনতে পারল নিঝুম, তবুও শিওর হওয়ার জন্য বলল, সৌজন্য ভাই? সৌজন্য থমকে গেল। এই প্রথম নিঝুম তাকে ভাই বলেছে, এতদিন তো আঙ্কেল বলে এসেছে। আচ্ছা, নিঝুমের মুখে সৌজন্য ভাই এত শ্রুতিমধুর কেন শোনাচ্ছে? কেন বারবার শুনতে ইচ্ছা করছে? নিঝুম আবারও ডাকলো, সৌজন্য ভাই, এটা কি আপনি? হুম। এতক্ষণ কোন দুনিয়ায় হারিয়ে গিয়েছিলেন? কতবার প্রশ্ন করলাম। সৌজন্য নিশ্চুপ। নিঝুম এবার দুষ্টু হেসে বলল, গার্লফ্রেন্ডের সাথে ঘুরতে গিয়েছিলেন নাকি কল্পনায়? মানে? মানে আপনার প্রিয়সীর সাথে রোমান্স করছিলেন নাকি? কি সব বলছো উল্টাপাল্টা, পিচ্ছি কোথাকার! তুমি এসবের কি বোঝো? ফার্স্ট অফ অল, আমি পিচ্ছি না, আমি ক্লাস 10-এ পড়ি। আর সেকেন্ডলি, কেন বুঝবো না? এখন তো ক্লাস 3-তে পড়া বাচ্চা মেয়েরাও এগুলো বোঝে। ও, তাই নাকি? হুম। তবে তুমি একটু বেশি পাকা দেখছি। আপনি কিন্তু কথা ঘোরানোর চেষ্টা করছেন। বলেন, কল্পনা করতেছিলেন না? একদমই না, ওই সব ফালতু জিনিস আমি কল্পনা করি না। নিঝুম বাকি বলল, আইসে আমার শুদ্ধ পুরুষে, ফালতু জিনিস নাকি ওইগুলো? তা আপনি দুলগুলো কার জন্য কিনেছিলেন? নিজের জন্য? কই, আমি তো আপনাকে কখনো কানে দুল পড়তে দেখিনি। আমি কখন দুল কিনলাম? এই তো গিয়েছ না ধরা খেয়ে। আমি নিজের চোখে আপনাকে কানের দুল কিনতে দেখেছি। ওই স্টাফ ভাইয়াটা আপনার হাতে যখন প্যাকেটটা দিচ্ছিল তখনও দেখেছি। আমার তোমার সাথে এখন এসব ফালতু কথা বলার সময় নেই। নিচে যাও, তোমাকে সবাই ডাকছে। কথাটা বলে সোজা নিচেই চলে গেল, যেন হাঁপ ছেড়ে বাঁচল। পেছন থেকে নিঝুম দুষ্টু হেসে বলল, চাহ, বেচারা লজ্জা পেয়েছে। হুররাম বেগমের সাথে গল্প শেষে নিজের রুমের দিকে যাচ্ছিল শিশির। তখনই সে একবার উকি মেরে দেখলো নাহিয়ানের রুমের দিকে। ভেতরে মোবাইলটা একাধারে বেজেই চলেছে। শিশিরই ভেতরে ঢুকলো। নাহিয়ান রুমে নেই। ওয়াশরুম থেকে শোনা যাচ্ছে পানি পড়ার শব্দ। শিশির বুঝলো নাহিয়ান হয়তো ওয়াশরুমে। সে বের হয়ে যাচ্ছিল, তখন আবারও বেজে উঠলো ফোনটা। শিশির ওয়াশরুমের দিকে তাকালো, না, এখনো বের হচ্ছে না নাহিয়ান। তাই বাধ্য এসে নিজেই ফোনটা তুললো। সাথে সাথে ওপাশ থেকে ভেসে আসলো এক মেয়েলি কণ্ঠস্বর, হোয়াটসঅ্যাপে আর তোমার তো কোনো খোঁজ খবরই নেই। কেমন আছো তোমরা? আর তবে কথার মাঝখানে থামিয়ে দিয়ে শিশির বলল, সরি, কিন্তু আমি নাহিয়ান না। ওই পাশের মেয়েটি আবার দ্রুত বলল, তুমি নিশ্চয়ই শিশির, অ্যাম আই রাইট? শিশির বেশ অবাক হয়ে বলল,
জি, কিন্তু আপনি কে? আপনাকে তো ঠিক চিনলাম না। ওই পাশে থাকা মেয়েটি বলল। আমাকে তোমার চেনার কথাও না। আমি তনয়া, তনয়া ইসরাত, নাহিয়ানের কলিগ। আমরা দুজনেই সিআইএ আছি। যদিও ও অনেক বেশি সিনিয়র, বাট আমরা একসাথে জয়েন করেছিলাম। এজন্য আমি ওকে এআর বলেই ডাকি। ও, তোমার মনে নিশ্চয়ই প্রশ্ন হচ্ছে আমি কি করে তোমাকে চিনি, তাই না? জি, তা তো একটু হচ্ছে। তনয়া মুচকি হেসে বলতে শুরু করলো। তোমাকে দেখান আমার ভীষণ শখ। শুধু আমার না, আমাদের টিমের সবার। যদিও এই আর কখনো তোমার ছবি আমাদের দেখায়নি, শুধুমাত্র একটাই কারণে তোমাকে দেখতে চাই আমরা। তা হচ্ছে নাহিয়ানের মতো একটা কঠোর মানুষও কি করে একটা মেয়েকে এতটা ভালোবাসতে পারে। কি এমন আছে সেই মেয়ের মাঝে? ও সার্বক্ষণিক প্রশান্তি তুমি। ও যখন কোনো জটিল কেস হ্যান্ডেল করতে পারতো না, তখন তোমার কথা মনে করতো। তোমার স্মৃতিগুলো আঁকড়ে বড় বড় জটিল কেসও সলভ করে ফেলতে পারতো। তুমি একবার কিডন্যাপ হয়েছিলে না, এই তো কিছুদিন আগে। তুমি কি জানো এ আর শুধুমাত্র তোমার কারণে সিআইডি টিম ছেড়ে দিয়েছে? অবশ্য তোমার জানার কথাও নয়। তুমি হয়তো দেখোনি ওর মতো কঠোর মানব তোমার জন্য কি বদ্ধ উন্মাদের মতো কেঁদেছে। ওর জন্য ওই দিন 2 ঘন্টার জন্য তোমাদের বাংলাদেশের প্রত্যেকটা ক্রাইম সেক্টর অফ হয়ে গিয়েছিল। শুধু বাংলাদেশে না, আমেরিকারও ক্রাইম সেক্টরগুলো স্থগিত ছিল প্রায় 6 ঘন্টার জন্য। তুমি বুঝতে পারছো? আমেরিকার মতো একটা দেশের ক্রাইম সেক্টর অফ করে দিয়েছিল ও। বাংলাদেশের প্রত্যেকটা গ্রামের পর্যন্ত পুঙ্খানুপুঙ্খ তথ্য নিয়ে এসেছিল। পর্যবেক্ষণ করেছিল দেশের প্রত্যেকটা স্থানে ট্রাফিক সিগন্যাল পর্যন্ত অফ হয়ে গেছিল। ফ্লাইট বন্ধ হয়ে গিয়েছিল। পাগলামি শুরু করে দিয়েছিল, তুমি জানো না? যাই হোক বোন, অনেক ভালো থাকো, দোয়া করি তোমার জন্য। আর আমাদের এয়ারের একটু খেয়াল কইরো, বেচারা তোমাকে অনেক ভালোবাসে। জি আপু, চেষ্টা করব, দোয়া করবেন। অফকোর্স, গড ব্লেস ইউ মাই ডিয়ার লিটল সিস। তনয়া ফোন কেটে দিল। তখনই ওয়াশরুম থেকে বের হয়ে আসলো নাহিয়ান। কপালের উপর পড়া ছোট ছোট চুলগুলো বেয়ে পানি গড়িয়ে পড়ছে জল বিন্দুরা। পুরো শরীর উন্মুক্ত, শুধু কোমরে একখানা সাদা টাওয়েল। শিশিরকে দেখে চিরাচরিত মুচকি হেসে সে বলল। হোয়াটসঅ্যাপ ম্যাম, এত রাতে আমার রুমে? শিশির কোনো জবাব দিল না, শুধু মুগ্ধ নয়নে তাকিয়ে থাকলো তার দিকে। নাহিয়ানের সৌন্দর্য, তার কথা বলা গুলোই শুধু তাকে আকৃষ্ট করছে না, নাহিয়ানের ভালোবাসাও তাকে এখন আকৃষ্ট করছে। এই মনে শুধু একটা কথা, একটাই সুর বেজে যাচ্ছে। বিচ্ছেদের এই যুগেও একটা পুরুষ এতটা ভালোবাসতে পারে? সকাল প্রায় 8:30টার কিছু বেশি। সিঁড়ি বেয়ে নিচে নামছে শিশির। চৌধুরী আবাসনের ব্যস্ততা আজকে অন্যান্য দিনের তুলনায় দ্বিগুণ। আজ নির্ঝরের গায়ে হলুদ। ড্রয়িং রুম প্রায় ফাঁকা, সবাই ব্যস্ত বাড়ির গার্ডেনে যেখানে হলুদের আয়োজন করা হয়েছে। ড্রয়িং রুমের কর্নারে বসে হলুদ বাড়ছে নরফা খানম আর 7-8 জন অপরিচিত মহিলা। আর তাদের থেকে একটু দূরে ফোনে কথা বলছে ইয়ালিনা। তার পরনে বাসন্তী পাড়ের একটা হলুদ শাড়ি। নরিফা খানম শিশিরের দিকে তাকায়। তার পরনে লেমন কালার আফগানের সাথে কাঁচা হলুদ রঙের কুর্তি। কুর্তিটা সামান্য গর্জিয়াস, নিচের দিকে গোল্ডেন স্টোন বসানো আর গলায় জড়ানো একটা লেমন কালার ওড়না। ওড়নাটা বেশ গর্জিয়াস, 2 পাড়ে চোখে পড়ার মতন পাথরের কাজ। শিশিরের চোখে চিকন করে আইলাইনার দেওয়া আর ঠোঁটে সামান্য রঞ্জক, সব মিলে বেশ সুন্দর লাগছে তাকে। নরিফা খানম মুচকি হেসে বলে। আরে নোয়া, কখন আসলি? এদিকে আয় তাড়াতাড়ি। শিশির মুচকি হেসে এগিয়ে যায় তার দিকে। নরিফা খানম তার থেকে একটা টুল এগিয়ে বসতে দিয়ে বলেন। তুই শাড়ি পরিসনি? না আন্টি, আমি পড়তে পারি না, আর সবচেয়ে বড় কথা আমি কমফোর্টেবল না। পরতে না পারলে আমি পরিয়ে দিতাম, কিন্তু কমফোর্টেবল না হলে তাহলে থাক। তিনি হলুদ বাড়তে শুরু করলেন। আশেপাশের মহিলারা বিভিন্ন বিষয় নিয়ে গল্প করছিল। তখনই সিঁড়ি দিয়ে নামলো নাহিয়ান। তার পরনে সবসময়ের মতো ব্ল্যাক কালার টি শার্ট, সেই সাথে ব্ল্যাক ট্রাউজার। আর টি শার্টের বুকের দিকে 2টা বোতাম নিয়মতান্ত্রিকভাবে খোলা, যেখান থেকে উকি দিচ্ছে তার প্রশস্ত লোমশ বক্ষদেশ। সিঁড়ি দিয়ে তাকে নামতে দেখে ইয়ালিনা ফোন রেখে দ্রুত এগিয়ে এসে বলল। কিছু লাগবে নাহিয়ান ভাইয়া? নাহিয়ান বিরক্তিতে নাক সিটকে বলল না। তারপর নরিফা খানমের দিকে তাকিয়ে বলল। মা, আমার চার্জার কোথায় রেখেছো? তোর চার্জার কোথায় তা আমি কি জানি? দেখ কোথায় রেখেছিস। সব জায়গায় দেখেছি, কোথাও নেই। কোথায় রেখেছো তুমি? আরে জ্বালা, তোর চার্জার আমি কোথায় রাখবো?
দেখ হয়তো আছে কোথাও। তাদের এই কথোপকথনের মাঝে পাশের একটা আন্টি হেসে পড়ল। তা নওফিরা, ছেলে বিয়ে দিচ্ছ না কেন? বিয়ে দিলে সব কিছু বউই ঠিক করে রেখে দেবে, তোমার আর জ্বালা থাকবে না। ঠিকই বলেছ আপা। মেয়ে দেখো তো, ছেলেটার জন্য বিয়ে দিয়ে দেব ওর। ইদানিং বড্ড জ্বালাচ্ছে আমায়। তারপর সে শিশিরের দিকে ফিরে বলল, যা তো মা, একটু দেখে দে তো ওর চার্জারটা কোথায় দেখেছিস তো? আমার হাতে কি পরিমাণ হলুদ, আমি এখন কি করে যাব? আচ্ছা আন্টি। সে উঠে গিয়ে নাহিয়ানের সামনাসামনি দাঁড়িয়ে বলল। নাহিয়ান মুচকি হেসে বলল। চলুন। তারা চলে যেতে নরিফা খানমকে আরেকজন মহিলা বলল, পাত্রী তো তোমার সামনেই আছে নওফিরা, আলাদা করে খোঁজার কি দরকার? নরিফা খানম তার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, কে? ওই যে মেয়েটি আছে না, এখানে এসেছে বলেছিলে, ভীষণ সুন্দর তো, আর তোমার ছেলের সাথে মানাবেও ভালো। বলছেন? হ্যাঁ, মেয়েটি এমনিতেই ভীষণ সুন্দরী, কিন্তু একটু খাটো। আর তোমার ছেলে যেরকম সুন্দর সেই রকম লম্বা, কিন্তু পুরো সিনেমার নায়কদের মতো। দুজনকে পাশাপাশি দাঁড়ালে ভীষণ মিষ্টি লাগবে, ভালো মানাবে দুটিকে। নরিফা খানম মুচকি হেসে শিশির নাহিয়ানের যাওয়ার দিকে চাইল। অন্যদিকে তাদের এমন কথাবার্তায় মেজাজ সপ্তমে চলে গেল ইয়ালিনার। এমনিতে নাহিয়ান তার সাথে বাজে ব্যবহার করেছে, কিন্তু শিশিরের সাথে হেসে হেসে কথা বলছে। তার উপর মহিলারা আবার ওদের বিয়ে দিয়ে দিচ্ছে। সে বিরক্তিতে ধূপধাপ পা ফেলে দ্রুত সেখান থেকে প্রস্থান করলো। হ্যাঁ বলো, এবার শুনতে পাচ্ছি। গার্ডেন থেকে একটু দূরে ফোনে কথা বলছে সৌজন্য। আসলে গার্ডেনেই হলুদের আয়োজন করা হয়েছে, এই জন্য সেখানে সাউন্ড বক্স অনেক জোরে জোরে বাজছে, যার কারণে কোনো কথাই শোনা যাচ্ছিল না। তাই ইয়ারফোনটা কানে গুঁজে গার্ডেন থেকে একটু দূরে এসে দাঁড়িয়েছে। সবে ওই পাশের ব্যক্তিটি কি বলছে তা অনুমান করতে যাবে, তার আগে পেছন থেকে একটা আলতো ধাক্কায় নিজের জায়গা থেকে সামান্য সরে গেল। সে পেছনে ঘুরে বিরক্তিতে সে বলল, হোয়াট ননসেন্স। দেখে কথাটা শেষ করার আগে নিঝুম এক লাফ দিয়ে উঁচু হয়ে ডান হাতের হলুদ আর বাম হাতের গাঢ় গোলাপি আবির দিয়ে মুড়িয়ে দিল তার বদন। তারপর খিলখিল করে হেসে উঠে বলল, হ্যাপি হলিডে মিস্টার ইন্ট্রোভার্ট। কথাটা বলেই দুই হাতে নিজের স্কার্ট উঁচু করে শো করে দৌড় দিয়ে সেখান থেকে দ্রুত কেটে পড়ল নিঝুম। সৌজন্য তাকিয়ে রইল তার দৌড়ে যাওয়ার পানে। কি অদ্ভুত মেয়েটা, হুট করে কে জানি কোথা থেকে ঝড়ের মতো সে লণ্ডভণ্ড করে দিয়ে গেল তাকে। সে নিজের চোয়ালে হাত দিয়ে খানিক আবির নিজের হাতে এনে সেদিকে তাকিয়ে মুচকি হাসছিল। তখন পেছন থেকে একটা আন্টি বলল, এই বাবা, তোমার শার্টের এ কি অবস্থা? পেছন থেকে তো একদম নষ্ট হয়ে গেছে। তার কথায় সৌজন্য কিছু না বুঝে অবাক দৃষ্টিতে তার দিকে তাকালো। তা দেখে মহিলাটি ফের বলল, বাবা, তোমার শার্টটা তো একদম নোংরা হয়ে গেছে, নিশ্চয়ই কোনো দুষ্টুমি করে আবির আর হলুদ লাগিয়েছে, যাও চেঞ্জ করে এসো। মহিলাটি চলে যায়। সৌজন্য বুঝতে পারে এই কাজ নিশ্চিত নিঝুমি করেছে। যখন পেছন থেকে তাকে ধাক্কা দিয়েছিল তখনই হয়তো তার সাদা টি শার্টে হলুদ আর আবির লেগে গেছে। এক নিস্তব্ধ গোধূলি, আকাশে সূর্যের রক্তিম ছটা, চারিপাশ রক্তিম সূর্যের আলোয় লাল বর্ণ ধারণ করে আছে। পার্কের পাশের একটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল আনায়া। পার্কে কপোতিদের ভিড়। সেদিকে তাকিয়ে হঠাৎ কেন জানি তার মনটা খারাপ হয়ে গেল। হুট করে মস্তিষ্কে ভেসে উঠল এক সুদর্শনের পুরুষায়ব। তখনই পাশ থেকে কয়েকটা বখাটে বাইকে করে যাচ্ছিল। তাদের ভেতর থেকে একজন আনায়ার গায়ে কি যেন ছুড়ে দিয়ে বলল, আরে সুন্দরী, একা একা কই যাও? আমাকেও সাথে নাও। আনায়া কিছু বলার আগেই বাইকটির সামনে এসে থামলো একটি গাড়ি থেকে নামলো হৃদিত। তাকে দেখে বখাটেরা যতটা না ভয় পেল তার থেকেও বেশি অবাক হলো আনায়া। হৃদিত গাড়ি থেকে নেমে বখাটেগুলোর উদ্দেশ্যে মুচকি হেসে বলল, কি ব্যাপার ভাই, পছন্দ হয়েছে? বখাটেটার যেন প্রশ্নটা পছন্দ হলো। সে মাথা নাড়ি সম্মতি জানালো। অবাক হলো আনায়া, হৃদিত এসব কি বলছে, কিন্তু পরক্ষণে হৃদিত বলল, কিন্তু একটু সমস্যা আছে, এই সুন্দরীটা রিজিত খানের মন বাগানের ফুল, আর তোরা সে ফুলকে বিরক্ত করেছিস। তাহলে বল তোদের কি করি? কথাটা শেষ করে হৃদিত সজোরে ঘুষি মারল বখাটেটার পেটে। সাথে সাথে মুখ দিয়ে গলগল করে রক্ত বের হয়ে গেল তার। আনার চোখ কোটর থেকে বেরিয়ে যাওয়ার উপক্রম। আশেপাশ থেকে লোকজন এসে হৃদিতকে সরিয়ে নিয়ে গেল। তার চোখে মুখে এখনো আগ্নেয়গিরি লাভার রক্তিম রেশ।
কিছুক্ষণ পর গাড়ি চলছে আপন গতিতে। ড্রাইভিং সিটে হৃদিত আর ব্যাক সিটে বসা আনায়া। আগে হলে হৃদিত তাকে নিজের পাশের সিটে বসাতো, কিন্তু আজ কিছুই বলেনি, তাই আনায়াও বসেনি তার পাশের সিটে। তবে তার মনে চলছে সহস্র প্রশ্নের মেলা, যেগুলোর উত্তর শুধু হৃদিতের কাছেই আছে। সে প্রশ্ন করতে গিয়ে বারবার থমকে যাচ্ছে। কি বলে সম্বোধন করবে সে? কখনো তো কিছুই বলেনি। হৃদিতই সবসময় কথা শুরু করতো, কিন্তু আজ সে নিশ্চুপ। অন্যদিকে আনায়া কেমন অস্বস্তিতে দেখে হৃদিত তার দিকে না তাকিয়ে বলল, ডোন্ট ওয়ারি আয়ানা, আমি কিছুই বলবো না, আর কোনোদিন তোমার সামনেই আসবো না। আসলে আমি তার পাশ দিয়ে চলে যেতাম, কিন্তু সে কথা শেষ করলো না। তবে আনায়ার মন যেন তাকে জিজ্ঞাসা করলো, কিন্তু কিন্তু কি? কিন্তু হায়, আনায়ার মনের কথা এখন কি আর হৃদিত শুনতে পায়, বুঝতে পারে? কি জানি। আনায়ার বুক চিরে বের হয়ে আসে দীর্ঘ নিঃশ্বাস। তবে এটা হৃদিতের নীরবতার কারণে নয়। এই প্রথম সে আনায়াকে আনায়া বলেছে। সে তো সবসময় আইনিন বলতো, আর কি কোনোদিনও বলবে না? এখনো শত শত প্রশ্ন ঘুরপাক খাচ্ছে আনায়ার মন মস্তিষ্কে। এবার সে স্থির করলো আর কোনো দ্বিধাদ্বন্দ্ব নয়। সে হৃদিতকে সরাসরি প্রশ্ন করবে, তার মনের সব প্রশ্নের উত্তর চাইবে। কিন্তু তার প্রশ্নের আগে হৃদিত বলল, তোমার বাসা এসে গিয়েছে, নামতে পারো। আনায়ার প্রশ্নগুলো যেন প্রকাশিত হতেই ফের বদ্ধ হয়ে গেল তার মনে। সে অবরুদ্ধ কুঠুরিতে নেমে গেল গাড়ি থেকে। আর সে নামতে হৃদিত কোনো পূর্বাভাস ছাড়াই দ্রুত গাড়ি চালিয়ে সেখান থেকে প্রস্থান করলো। আনায়া শুধু নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে থাকলো তার দিকে, চোখে একরাশ মায়ার অব্যক্ত অনুরক্তি, সেই সাথে বিরহের প্রবল অভিমান। খুলনা চৌধুরী আবাসনের আজ উজ্জ্বল দীপ্তিময় সন্ধ্যা। বাড়ির বাইরে গার্ডেন সহ পুরো গেট সাজানো স্ট্রিং লাইটে, চুপচাপ ইটকাঠের গাঁথনিতে আজ যেন প্রাণ খেলে যাচ্ছে। চারিদিকে জ্বলছে স্ট্রিং লাইটের রঙিন আর নরম আলো, যেন ছোট ছোট তারা মাটির কাছাকাছি নেমে এসেছে। পুরো করিডোর জুড়ে দীপ্তি ছড়াচ্ছে। নিচে ড্রয়িং রুম মানুষের কোলাহলে পূর্ণ, তবে করিডোর ফাঁকা। সেটা সাজানো লাল নীল বিভিন্ন রঙের রঙিন পাতলা পর্দা দ্বারা। পাতলা পর্দাগুলো দুলছে হালকা বাতাসে, আর তারই মাঝে ভেসে আসছে এক রমণীর হাসির রিনিনে শব্দ। পর্দা আলগুলো আলতো হাতে সরিয়ে দিতে দিতে ছুটছে শিশির। পরনে সারারার এমব্রয়ডারি করা কুচি গোল্ডেন স্টোন থেকে আলোক রশ্মি প্রজ্বলিত হচ্ছে, আর লাল স্ট্রিংয়ের আলো তার মুখশ্রী অপ্সরাদের মতো করে তুলেছে। তার হাসির শব্দ যেন লাইটের সঙ্গে দোল খাচ্ছে। আর পিছনে দৌড়াচ্ছে নাহিয়ান, হাতে হলুদ মাখা রং। আসলে আজকে সবাইকে হলুদ মাখালেও লোকজনের ভেতর নাহিয়ান শিশিরকে হলুদ লাগাতে পারেনি। তাই একটু আগে সে যখন সবার আড়ালে শিশিরকে হলুদ মাখিয়ে দিতে যাচ্ছিল, তখনই শিশির এক ছুটে করিডোরে এসেছে। দৌড়ানোর এক পর্যায়ে নাহিয়ান দুষ্টু চোখে হেসে বলল, এই দাঁড়াও তো, নাহলে এবার একবার যদি ধরতে পারি তাহলে কিন্তু আর ছাড়বো না। শিশির না থেমেই বলল, পারলে আগে ধরে তো দেখান। শিশির টের পায়নি যে নাহিয়ান তার কাছাকাছি চলে এসেছে। সে কথাটা বলে ঘুরতে যাওয়ার আগেই নাহিয়ান এক ঝটকায় তার হাত ধরে বসলো। আর ঠিক তখনই সাউন্ড সিস্টেমে ভেসে আসে সেই সুর, ফানা গানের সেই সুন্দরতম লাইন দুটি। নরম আলোয় শিশির তাকিয়ে থাকে নাহিয়ানের চোখে। সেই চোখ যা শিশিরের কাছে কোনো চোখ নয়, বরং জলজান্ত এক কৃষ্ণ গহ্বর, যেখানে সে তার অস্তিত্ব বিলীন হয়ে যায় প্রতিবার। শিশিরকে এমন তাকিয়ে থাকতে দেখে নাহিয়ান মুচকি হেসে তার মুখশ্রীতে আলতো হাতে হলুদ লাগিয়ে দিতে দিতে বলল, এবার কি হবে ম্যাম? শর্ত অনুযায়ী আর তো কোনোদিনই হাত ছাড়া যাবে না। আপনাকে সারা জীবন এই রকচটা যেতে একগুয়ে খাইস্টা ব্যাটার সাথেই থাকতে হবে। শিশির মুচকি হেসে কণ্ঠস্বর নিচু করে বলল, আমি তাই চাই। দুজনকে ছুঁয়ে গেল এক প্রণয়ের উষ্ণ পরশ। বাতাসও যেন সাক্ষী হতে চাইল এক প্রেমপূর্ণ উষ্ণ মুহূর্তের। ফারিনদের বাড়ি যেন সেজে উঠেছে অপার্থিব সৌন্দর্যে। নিজের একমাত্র মেয়ের বিয়ে বলে কথা, তাই কোনো ঘাটতি রাখেননি মোস্তফা কামাল সাহেব। মেজর মোস্তফা কামালের মেয়ের বিয়ে পুরো এলাকা জুড়ে কলরব, যদিও এটা ফাহমিদা আনমের ইচ্ছা ব্যতীত। কারণ ফারিনের বয়স এখনও কম, মানে 18 বছর হতে এখনো 1 মাস বাকি। বিষয়টা নিয়ে একটু চিন্তিত তিনি। মেয়েকে এত তাড়াতাড়ি বিয়ে দিতে চাননি ঠিকই, কিন্তু স্বামীর উপরে কথা বলার সামর্থ্য তার নেই। ফারিনদের বাড়ির লোক সমাগম মুখর। ফারিনের মামা বাড়ি, ফুপু বাড়ির লোকজন সহ সব আত্মীয় স্বজন এসেছে আরও 4 দিন আগে। কাল ফারিনের বিয়ে। সন্ধ্যা হতেই এর লোকজনে ভরে গিয়েছে তাদের বাড়ি। সাধারণত গ্রামের বিয়েগুলোতে এরকমই হয়, আশেপাশের আত্মীয় অনাত্মীয় সবাই এসে ভিড় করে বিয়ে বাড়িতে। তবে ফারিনের ক্ষেত্রে একটু বেশি ব্যতিক্রম। এলাকার সব ছোট ছোট ছেলে মেয়েদের সাথে তার সখ্যতা, তাই সবাই নিজেদের পুতুলাপুর বিয়ের আনন্দে মাতোয়ারা। কোলাহলপূর্ণ ফারিনের রুম। তাকে পরানো হচ্ছে মেহেদি। পার্লার থেকে আসা 2 জন মেয়ে ফারিনের 2 হাত ভরে মেহেদি দিয়ে দিচ্ছে। পাশেই নেহা আর ওরা
পাশে নেহা আর আরা বাচ্চাগুলোকে মেহেদি দিয়ে দিচ্ছে। ফারিনের বন্ধুদের ভেতর এই দুজনই এসেছে। লিসার আম্মু অসুস্থ থাকায় সে আসতে পারেনি। সন্ধ্যা ঘুরে রাতও হয়ে এসেছে কিছুটা, মেহেদি দেওয়া প্রায় শেষ। হঠাৎই মেহেদি দেওয়ার মধ্যে থেকে একটা মেয়ে বলল, আপি, তোমার ফিয়ান্সের নাম জানতে পারি? কেন? মেয়েটা সামান্য অবাক হয়ে বলল, কেন আবার কি, তোমার হাতে লিখবো তাই? ওসব নাম থাম লেখা লাগবে না। এই প্রথম কোনো মেয়ে বলল তার হাতে বিয়ের আগের দিন ফিয়ান্সের নাম না লিখতে। যাই হোক, তুমি অন্তত ফার্স্ট লেটারটা বলো। বললাম তো লিখতে হবে না। তাদের কথোপকথন এবার নেহা বিরক্ত হয়ে পড়ল। কি সমস্যা তোর ফারু? নাম বলতে কি সমস্যা বলে দে। আচ্ছা তুই তো বলছিস বিয়ের আগের দিন বড় করে নিজের হাতে নিজের ফিয়ান্সের নাম লিখবি, তাহলে এখন কি সমস্যা? ফারিন মনে মনে বলল, তখন কি আর জানতাম যে আমার কপালে সালো রক্তচোষা বাদুরটা আছে? এতক্ষণ তাদের দরজার সামনে দাঁড়িয়ে সবটাই দেখছিল ফারদিন। এবার ফারিন কিছু বলার আগে সে দুষ্টুমির স্বরে বলল, আরে আফা, ওর কাছে এত শোনার কি আছে? ওর বরের নাম নির্ঝর। একটা কথা আর মুহূর্তে হাত থেমে গেল নেহা আর আরার। তার অবাক দৃষ্টি ফারিনের দিকে তাকালো। আরার তো এক প্রকার বিষম লাগলো। কাশতে কাশতে সে বলল, কি বললে? ফারদিন নামটা আবার একটু বলো। ফারদিন কিছু বলার আগে ফারিন রেগে গিয়ে বলল, ওই হারামি, তোকে না বলেছি আমার রুমের আশেপাশে আসবি না? এখানে দাঁড়ায় কি করছিস? এক্ষুনি ফোট এখান থেকে, না হলে কিন্তু আমি বাবাকে ডেকে বলবো। ফারদিন তাকে ভেঙচিয়ে বলল, বাবাকে বলো শালি চামচি। ফারদিন, আমি যদি উঠি? নেহা তাদেরকে থামিয়ে বলল, আচ্ছা নে বাবা, মাফ কর, টম অ্যান্ড জেরির মতো শুরু হয়েছে। আপু, একটু বোঝাও তো ওকে। বেডি কালকে চলে যাবে, তাও আজকে আমার সাথে ঝগড়া করছে। তুই গেলি এখান থেকে? নেহা ফারদিনের দিকে ফিরে বলল, আচ্ছা ভাই, আমি বোঝাচ্ছি, তুমি এখন যাও, না হলে দেখছো না খেপে গেছে, মেহেদিটাই নষ্ট করে ফেলবে। ফারদিন চলে যেতে নেহা ফারিনের দিকে ফিরে বলল, কি হয়েছে তোর ফারু? নির্ঝর মানে কি নির্ঝর খান নাকি? অন্য কারোর নাম নির্ঝর হতে পারে না? ফারিন কোনো কথা বলল না। নেহা তো আর জানে না এই নির্ঝর মানে সেই নির্ঝরই। অন্যদিকে পার্লারের মেয়েটা ইতিমধ্যে ফারিনের হাতে নির্ঝর লেখা কমপ্লিট। ফারিন এক ঝলক সেদিকে তাকালে নিজের হাতে নিজের সবচেয়ে বড় শত্রুর নাম দেখে ফারিনের ইচ্ছে করলো অন্য হাত দিয়ে সেটিকে লেপটে দিতে, কিন্তু কিছুই করার নেই। সামনে বসে আছে নেহা আর আরা। ওদের সামনে কিছুই করা যাবে না, তাহলে ওরা বুঝে যাবে। যদিও কালকে এমনিতেই ওরা নির্ঝরের আসল পরিচয় জেনে যাবে। নির্ঝরের বিয়ে চৌধুরী আবাসন সেজে উঠেছে অন্যরকম সাজে। এই বাড়িতে শেষ বিয়ে হয়েছিল আরও 22 বছর আগে ঐতিহ্যবাহী সারস্বরে। আজ আবারও সেই দিন। যদিও 22 বছর আগে পালকিতে বিয়ে হয়েছিল, কিন্তু এখন তো আর তা সম্ভব নয়। চৌধুরী আবাসন থেকে একে একে বেরোচ্ছে প্রত্যেকের গাড়ি। সর্বপ্রথম বের হয়েছে বরের গাড়ি, যাতে আছে নির্ঝর, তার বাবা আর কতিপয় গুরুজনেরা। পরের গাড়িতে সাজিদ, ইলমা, সৌজন্য আর নিঝুম। ইলমার কমফোর্টের জন্য তাদের গাড়িতে শুধু 4 জন, আর বাকি গাড়িগুলোতে আত্মীয় স্বজনেরা। আর লাস্ট বাইকে শিশির আর নাহিয়ান। যদিও নাহিয়ান গাড়িতে যেতে চেয়েছিল, কিন্তু শিশিরের কারণে বাইকে যেতে হচ্ছে। কি জানি তার মহারানীর হঠাৎ করে কি হলো, সে বাইকে যাবে মানে যাবে। আর নাহিয়ানেরও বা কী করার, তার মহারানী যে একবার বলেছে সেহেতু সেটাই হবে। এখান থেকে ডুমুরিয়া ফারিনদের বাসায় পৌঁছাতে সম্ভবত 30 মিনিট লাগবে। গাড়ি চলছে, হঠাৎ নাহিয়ান প্রশ্ন করলো, কি ব্যাপার বলুন তো ম্যাম, আপনার এত মুড সুইং হয় কেন? মানে? কালকে না আমাকে বললেন বাইকে উঠতে আপনার অসুবিধা, তার উপর আজকের নিজে থেকে জোর করে আমার সাথে বাইকে উঠলেন, ব্যাপার কি? শিশির কোনো কথা বলল না। যে অসুবিধা থাকা সত্ত্বেও কেন বাড়িতে উঠেছে তা তো একমাত্র সেই জানে, আর কারণটা আর কেউ নয়, ইয়ালিনা। তাকে নিজের অবস্থান বুঝিয়ে দেওয়ার জন্য শিশির এইটা করেছে। কিছুক্ষণ আগে রেডি হয়ে নিচে আসতে শিশির দেখতে পায় বরাবরের মতোই গর্জিয়াস সাজে দাঁড়িয়ে আছে ইয়ালিনা। পরনে হেভি গর্জিয়াস একটা লেহেঙ্গা, সেই সাথে গর্জিয়াস মেকআপ, সব মিলিয়ে নিজেই যেন নববধূ হয়ে সেজে আছে। অন্যদিকে শিশিরের পরনে বেবি পিঙ্ক কালারের একটা হালকা গর্জিয়াস লেহেঙ্গা। যদিও লেহেঙ্গাটা সে নিজে কিনে নাই, আজকে সকালে ওয়াশরুম থেকে বের হয়ে এসে দেখতে পায় তার বিছানার উপর একটা শপিং ব্যাগ, তার উপর ছোট্ট একটা রঙিন চিরকুটটা খুলে এসে দেখতে পায় তাতে লেখা, এমনিতেই আপনি অনেক বেশি সুন্দর, কিন্তু এটা পরলে আপনাকে আরো বেশি সুন্দর দেখাবে, মাই ডিয়ার লিনেট।
এক মুহূর্তে শিশির বুঝে গেল এটা নাহিয়ানের কাজ। সে মুচকি হেসে ব্যাগটা খুলতেই দেখতে পেল তার ভিতর বেবি পিঙ্ক কালারের একটা হালকা গর্জিয়াস লেহেঙ্গা। লেহেঙ্গাটা এত সুন্দর যে এক দেখাতেই তার পছন্দ হলো। তারপর ও মুচকি হেসে সেটা পরল। শিশির নিচে নামতেই ইয়ালিনা তাকে দেখে মুখ ঘুরিয়ে নিল। শিশিরই বা কি যায় আসে, সে পাশ কেটে চলেই যাচ্ছিল, কিন্তু তখনই তার নজর পড়ে ইয়ালিনার হাতে নাহিয়ানের নাম লেখা। মুহূর্তে মেজাজ সপ্তমে চলে যায় তার। নিজে নাহিয়ানের স্ত্রী হয়েও সে নিজের হাতে নাহিয়ানের নাম লিখাতে পারেনি, অথচ কোথাকার কোন ইয়ালিনা নিজের হাতে নাহিয়ানের নাম লিখে বসে আছে। শিশিরের তো ইচ্ছে করছিল ওই শখচুন্নিটা চুলগুলোই ছিঁড়ে দিতে, কিন্তু না, শিশির কি এত কাঁচা খেলোয়াড় নাকি সে শেষ বলে ছক্কা হাতাবে? এজন্যই সবাই গাড়িতে যাওয়া সত্ত্বেও সে আর নাহিয়ান বাইকে যাচ্ছে, নাহিয়ানের বাইকে। যখন তারা বাইকে উঠেছিল তখন ইয়ারিনার মুখটা পুরো দেখার মতো ছিল। নিজের স্মৃতির জগৎ থেকে বের হয়ে আসলো শিশির। আর একটু দূরেই ফারিনদের বাসা, প্রায় চলেই এসেছে তারা। এখান থেকে আবছা আবছা দেখা যাচ্ছে বিয়ে বাড়ির গেট, আর শোনা যাচ্ছে সাউন্ড বক্সের শব্দ। নির্ঝরদের গাড়ি এসে থামলো। গাড়ি থেকে নামতেই ফারিনের আম্মু ফাহমিদা আলম ও তার বড় চাচি তাহমিনা বেগম তাকে বরণ করে নিলেন। ভেতরে ঢুকলো তারা। ফারিনের রুমে ফারিনের পাশে বসা ছিল আরা, নেহা আর লিসা। লিসা, ইমন আর রায়ান একটু আগেই এসে। হঠাৎই ফারিনের এক কাজিন ইরা দৌড়ে এসে বলল। ইরার কথা শুনে নেহা আর লিসা একসাথে উঠে দাঁড়িয়ে বলল, কি চলে এসেছে? তারা সবাই একসাথে বলল, যাব না মানে? অবশ্যই যাব। কথাটা বলেই তিনজন মিলে ছুট লাগালো বরকে দেখার উদ্দেশ্যে। পেছন থেকে ফারিন কপালে হাত চেপে বলল, যা যা গিয়ে রক্তচোষা বাদরেরটাকে দেখ। এদিকে বর এসেছে শুনে ইমন আর রায়ান এসেছিল বরের সাথে ফাজলামি করতে। হাজার হলো তাদের একমাত্র দুষ্টু বান্ধবীর বর বলে কথা। তার আগে থেকে প্ল্যান করে রেখেছিল কি কি দুষ্টামি করবে। অনুযায়ী ইমন আর রায়ান মিলে যখন বাড়ির সামনে আসলো তাদের চোখ কোঠর থেকে বের হওয়ার উপক্রম। নির্ঝর স্যার ভয়ে তাদের গলা শুকিয়ে এলো। ইমন দ্রুত সেখান থেকে কেটে পড়লেও থেকে গেল। রায়ান বেচারার কপালে এমনিতেই খারাপ, তার উপর আবারও পেল নির্ঝরের। বেচারার কপাল এমনিতেই খারাপ, তার উপর আবার পড়ল নির্ঝরের সামনে, একেবারে মুখোমুখি পড়ল। কি করবে বুঝতে না পেরে দ্রুত দুই হাত পেছনে বেঁধে আরামে দাঁড়িয়ে গেল। নির্ঝর তার পাশ কাটিয়ে যাওয়ার সময় তার হৃৎপিণ্ড যেন ধরাস ধরাস করতে করতে হাতে বের হয়ে আসছিল। সে চলে যেতে রায়ান পাশ থেকে একটা ওয়েটারের হাত থেকে সফট ড্রিঙ্কসের গ্লাস নিয়ে ধকধক করে এক নিঃশ্বাসে সম্পূর্ণ সফট ড্রিঙ্কসগুলো খেয়ে নিল। এটা কি দেখলো সে? নির্ঝর স্যারই ফারুর হাজব্যান্ড। অন্যদিকে নেহা লিসা দূর থেকে সবটা দেখলো। নির্ঝরকে দেখে এক প্রকার অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা তাদের। আর আরা বুঝতে পারলো এই জন্যে কালকে রাতে যখন মেহেদির আপু নাম শুনতে চেয়েছিল ফিয়ান্সে, তখন ফারু রেগে গিয়েছিল। ঘণ্টাখানেক পর বিয়ে সম্পন্ন হয়েছে। বিয়ের সময় ঘটেছিল এক অন্যরকম ঘটনা। ফারিনের বিয়ে বলে কথা সুষ্ঠুভাবে সম্পূর্ণ হতে পারে। কবুল বলার সময় ফারিন বলেছিল তার নাকি মুড নেই, মানে এত ড্রামা কুইন মেয়ে একটা। শেষমেশ ফাহমিদা আনম তার দিকে কটমট করে তাকালে সে কবুল বলতে বাধ্য হয়েছিল। বর্তমানে সে আর নির্ঝর বসে আছে তাদের জন্য সজ্জিত বিবাহ আসনে। নির্ঝর তো একবারও ফারিনের দিকে তাকাচ্ছে না, আর তো ফারিন তার দিকে। ক্যামেরাম্যান শেষমেশ বিরক্ত হয়ে বলল, আরে ভাই, আপনারা তো একবার একটু তাকান না, না হলে ছবি তুলবো কিভাবে? দুজনে একসাথে বলল, তুলতে হবে না ছবি। একই কথা বলার পর দুজনাই দুজনের দিকে তাকালো। কি করে একসাথে একই কথা বলে ফেললো? সবাই হেসে উঠলো তাদের এমন বাচ্চামি দেখে। ফারিন মুখ বাঁকিয়ে ঘুরিয়ে নিল। এদিকে শিশির হেসে কুটি কুটি, আর নাহিয়ান মুগ্ধ দৃষ্টিতে দেখছে তাকে। হাসলে শিশিরের বা চোয়ালে টোল পড়ে, আর সেটাই নাহিয়ানের দুর্বলতা। শিশির হাসতে হাসতে একবার নাহিয়ানের দিকে তাকালো। নাহিয়ান তখনও মুগ্ধ দৃষ্টিতে চেয়ে আছে তার পানে। তা দেখে শিশির বলল, কি দেখছেন? আপনাকে? শিশির হাসি থামালো, সামান্য লজ্জা পেল। তা দেখে নাহিয়ান বলল, থামলেন কেন? শিশির লজ্জা মিশ্রিত কণ্ঠে বলল, আপনি যে কি বলেন না। নাহিয়ান সামান্য মুচকি হাসলো। পাশ থেকে একজন ক্যামেরাম্যান বলল, স্যার, আপনাদের একটা ছবি তুলতে পারি? নাহিয়ান শিশিরের সাথে আরেকটু ক্লোজলি দাঁড়িয়ে বলল, ইয়েস, অফকোর্স। ছবি তুলে ক্যামেরাম্যানটা বলল, এই পর্যন্ত এই প্রথম একটা সুস্থ স্বাভাবিক ছবি তুলতে পারলাম। নবদম্পতি তো ঝগড়াতে ব্যস্ত, কিন্তু স্যার আপনারা কি হাজব্যান্ড ওয়াইফ না? মানে ম্যাচিং করে পড়েছেন, তারপর আপনাদের দুজনকে খুব সুন্দর লাগছে। শিশির নাহিয়ানের দিকে তাকালো। সে বুঝতে পারলো না নাহিয়ান কি আসলেও বলবে তারা হাজব্যান্ড ওয়াইফ। নাহিয়ান তার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল,
ইয়েস, আমরা হাজব্যান্ড ওয়াইফ। শিশির মুচকি হাসলো। আসলে কি তাকে নাহিয়ানের পাশে মানাচ্ছে? নাহিয়ান যেমন সুন্দর তেমন লম্বা, কিন্তু শিশির তো খাটো। খুব যে খাটো তা নয়। নাহিয়ানের পাশাপাশি দাঁড়ালে তার মাথাটা নাহিয়ানের ঘাড়ের একটু নিচে পড়ে, তাও নাহিয়ানের তুলনায় তো সে খাটো। এদিকে রাগে গজগজ করছে ইয়ালিনা। সে ভেবেছিল নাহিয়ান ব্ল্যাক বাবলুর ভিতরে কিছু পড়বে, কিন্তু একই সে শিশিরের সাথে সে ভেবেছিল নাহিয়ান ব্ল্যাক ব্লুর ভিতরে কিছু পরবে, কিন্তু একই সে শিশিরের সাথে ম্যাচ করে বেবি পিঙ্ক কালারের আউটফিট নিয়েছে, যা একদমই সহ্য হচ্ছে না ইয়ালিনার। নাহিয়ান ভাইয়া ছোটবেলা থেকে শিশিরের প্রতি একটু বেশি কেয়ারিং, কিন্তু এখন যেগুলো করছে সেগুলো একটু বেশি। সবাই ছবি তুলতে ব্যস্ত। এদিকে নিজের মতো একটা কর্নারে বসে আছে নিঝুম। সে কী বা করবে? ছবি তুলতে তুলতে সে ক্লান্ত, আর সবাই এখন জোড়ায় জোড়ায় ছবি তুলছে, আর সে মুখে হাত দিয়ে বসে বসে দেখছে। হঠাৎই পিছন থেকে কেউ একজন এসে তাকে বলল। নিঝুম পেছনে ঘুরলো, কিন্তু চিনতে পারলো না ছেলেটাকে। মনে হচ্ছে আগেও কোথাও দেখেছে, কিন্তু ঠিক সে যখন ভাবনার অতলে ডুবে আছে তখনই ছেলেটা বলল, এই তুমি আমাকে চিনছো না? আমি ফারদিন, ফারিনের ছোট ভাই। ও আচ্ছা। ফারদিন তার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, নাইস টু মিট ইউ। নিঝুম হাত বাড়াতে ফারদিন হঠাৎ হাত সরিয়ে নিয়ে চুলে হেয়ার ফ্লিক্সের মতো ভঙ্গিতে হাত চালালো, যেন চুলটা আরো ঠিকঠাক করলো। নিঝুম অপ্রস্তুত হেসে হাত সরিয়ে নিয়ে বলল, সেম টু ইউ। অন্যদিকে দূর থেকে দাঁড়িয়ে সবটা দেখছিল সৌজন্য। নিঝুম অন্য একটা ছেলের সাথে এত হেসে হেসে কথা বলছে দেখে মেজাজ গরম হলো তার। কই তার সাথে তো নিঝুম এত ভালোভাবে কথা বলে না, সার্বক্ষণিক আঙ্কেল আঙ্কেল করতেই থাকে। আর অন্য একটা ছেলের সাথে এত সে সেদিকে এগোতে যেতেই দেখতে পেল এক ঝাঁক ছেলে মেয়ে এসে নিঝুমের মাথায় ফোম স্প্রে আর গ্লিটার ছড়িয়ে দিল। এদিকে ফোম স্প্রে আর গ্লিটারের কারণে নিঝুমের সুন্দর চুলগুলো একেবারে অগোছালো হয়ে গেল। সামনে থেকে ফারদিন হেসে বলল, কেমন লাগলো বেন? মানে এই সবটা ফারদিনেরই দুষ্টুমি ছিল? নিঝুম কিছু বলার আগে ফারদিন বলল, আরে রাগ করলেন নাকি? বিয়ে বাড়ি এসব একটু একটু হয়। আসো, আমি চুলগুলো ঠিক করে দিচ্ছি। কথাটা বলে সে নিঝুমের চুলে হাত বাড়াতেই সৌজন্য এক ঝটকায় হাত সরিয়ে দিয়ে বলল, ওর চুলে হাত দিচ্ছ কেন? ফারদিন এবার কিছুটা অপ্রস্তুত হলো। সে অপ্রস্তুত স্বরে বলল, না আসলে ভাইয়া, ওর চুলে। সৌজন্য কিছুটা রাগী কণ্ঠে বলল, সেটা আমিও দেখতে পেয়েছি, আর এখন তুমি যেতে পারো, তোমার আর আমার প্রয়োজন নেই। কিন্তু ভাইয়া, ওর চুলটা। ওর চুল ঠিক করার জন্য আমি আছি, এখন তুমি যাও। ফারদিন চলে যেতে নিঝুম সৌজন্যের দিকে তাকিয়ে বলল, ওর বাজে ব্যবহার করলেন কেন? ইচ্ছে হয়েছে তাই বেশি কথা বলার পিছনে ঘোরো। ইচ্ছে হয়েছে মানে? সৌজন্য আর কোনো কথা না বলে নিঝুমের পিছনে গিয়ে চুল থেকে গ্লিটারগুলো ছাড়িয়ে দিতে লাগলো। এদিকে নিঝুম হতভম্ব, সৌজন্য করছেটা কি? কিন্তু তাকে হাজারো প্রশ্ন করার পরও সৌজন্য কোনো জবাব দিল না। নিজ মনে নিঝুমের মাথা থেকে গ্লিটারগুলো ছাড়তে থাকলো। নীল দিগন্তে অস্তমিত সূর্যের রক্তিমাভা। ফারিনদের বাসা থেকে নির্ঝররা রওনা দিয়েছে চৌধুরী আবাসনের উদ্দেশ্যে। বরকর্ণের গাড়িতে বসে আছে নির্ঝর, তার পাশে ফারিন। বিদায় বেলাটা একটু অদ্ভুত। অন্যান্য মেয়েদের মতো সে একবারও কান্নাকাটি করেনি। এতে অবশ্য সবাই বেশ অবাক হয়েছিল, কিন্তু কেউ কিছু বলেনি, কারণ সবাই খুব ভালো করেই জানে এখন যদি পারেন কে কিছু বলার সে এমন তেরা জবাব দিবে যে দেখা গেল এখানে ঝগড়া শুরু হয়ে গেল। ফারিন জানলা দিয়ে বাইরের দিকে চেয়ে আছে। নির্ঝর একবার তাকালো তার পানে, পরক্ষণে চোখ সরিয়ে নিল। তাদের মাঝখানে দূরত্বটা একটু বেশি। এই ধরা যায় 2-3 বছরের একটা বাচ্চাকে তাদের মাঝখানে বসানো যাবে। এদিকে নাহিয়ান বাইক নিয়ে চৌধুরী আবাসনের দিকে না গিয়ে অন্য রাস্তায় মন নিতেই শিশির বেশ অবাক হয়ে জোরেই শুধালো, এদিকে কোথায় যাচ্ছেন? দেখি কোথায় যাওয়া যায়। কেন বিশ্বাস নেই আমার উপর? তা তো আছেই, কিন্তু তাহলে চুপচাপ বসো। বাইক চলছে আপন গতিতে। হঠাৎই নাহিয়ান শুধালো, বাইক রাইডিং ভয় লাগে? তা তো একটু লাগে। এখনো ভয় লাগছে? না। বিশ্বাস করেন আমাকে? শিশির কোনো স্পষ্টত কণ্ঠে বলল, অবশ্য। নাহিয়ান মুচকি হেসে বলল, তাহলে যাবেন আমার সাথে? কোথায়? নাহিয়ান গলা খাকারি দিয়ে গাইতে শুরু করলো। নির্ঝরের রুমের কিং সাইজ বেডটার উপরে বসে আছে ফারিন। নরম আলোয় ঢাকা ঘরটা যেন অজানা গল্পের শুরু। বিয়ের দোপাট্টাটা কপালের উপর থেকে সরিয়ে একবার রুমটিকে ভালো করে খেয়াল করলো সে। এতক্ষণে নিঝুম, ইলমা সহ তার অন্যান্য অনেক ননদিনী তার কাছে
বসে থাকায় সে ভালো করে দেখতে পারেনি রুমটিকে। তবে এটাকে রুম বললে ভুল হবে, একটা ছোটখাটো লাইব্রেরি বলা চলে। রুমে ছোট বড় মিলিয়ে 8-10টা বুকশেলফ দেয়ালের গায়ে গায়ে দাঁড়িয়ে আছে, তাতে সাজানো বিভিন্ন বই। কোনোটিতে দেশ বিদেশি বিভিন্ন সাহিত্য, তো কোনোটিতে একাডেমিক বই। এসব দেখে নাক সিটকায় ফারিন। বই খাতা কেউ এত যত্নে রাখে নাকি? সে তো কলেজ থেকে এসে ব্যাগটা কোথায় ছুঁড়ে মারে নিজেও জানে না। কখনো সখনো তো এমনও হয়েছে পরীক্ষার আগের দিন রাতে সে নিজের বই খুঁজে পায়নি বলে পাশের বাসার সিনিয়র আপু ভাইয়াদের কাছ থেকে বই ধার করে এনে পড়তে হয়েছে। সে মনে মনে নির্ঝরকে তিরস্কার করতে ব্যস্ত, তখনই শুনতে পায় কারো পদচারণার শব্দ। ফারিন মুহূর্তে বুঝে যায় এটা নির্ঝর, কিন্তু এদিকে তো সে একটা কাণ্ড ঘটিয়ে বসেছে। ইলমা ভাবি যে দুধের গ্লাসটা দিয়ে গিয়েছিল তার সমস্তটুকু দুধ তো সে ক্ষুধার জ্বালায় নিজেই খেয়ে ফেলেছে। সে একবার গ্লাসের দিকে তাকালো, পরক্ষণে সে নিজেই নিজেকে শাসিয়ে বলল, ভয় পাচ্ছিস কেন ফারিন? তুই কি আবার ওনাকে ভয় পাস নাকি? যদি এসে কিছু বলে তাহলে সরাসরি বলে দিবি যে তুই নিজে খেয়ে ফেলেছিস। এত ভয় কিসের আছে? সে নিজেকে ধাতস্থ করলো। তখনই দরজা খুলে রুমে প্রবেশ করলো নির্ঝর। ফারিন দ্রুত নিজের দোপাট্টাটা টেনে ঘুমটা প্রসারিত করলো। যতই হোক আজকে তার বাসর রাত বলে কথা। এতদিন এত রোমান্টিক মুভি দেখার ফল কি হবে যদি সে একটু লজ্জাই না পায়? যতই তার অপছন্দের মানুষ সাথে হোক না কেন, একটু তো লজ্জা পাওয়া উচিত। সে নিজেকে আড়াল করতে ব্যস্ত। তখনই নির্ঝর বলল, তুমি বিছানায় কেন? সবে ফারিনের মনে প্রজাপতি উড়াউড়ি শুরু হচ্ছিল, আর ঠিক তখনই নির্ঝরের এমন একটা কথা যেন প্রজাপতি ডানা ছেটে দিল। সে বেশ অবাক হলো। তার মানে এখন কি তাকে বাংলা সিরিয়ালের নায়িকাদের মতো ফ্লোরে বা সোফায় ঘুমাতে হবে? না না, সে একদমই পারবে না। সে এক ঝটকায় নিজের দোপাট্টাটা সরিয়ে নির্ঝরের চোখে চোখ রেখে বলল, বিছানায় থাকবো না তো কোথায় থাকবো? দেখুন, আপনি যদি ভাবেন আমি ন্যাকা নায়িকাদের মতো ফ্লোরে বা সোফায় ঘুমাবো তাহলে সেসব চিন্তা বাদ দেন। আমার দ্বারা ওইসব হবে না। তবে আপনার যদি খুব অসুবিধা হয় তাহলে আপনি ঘুমাতে পারেন ফ্লোরে, আমি পারবো না। কথাটা বলেই সে দোপাট্টা আলতো হাতে সরিয়ে শুতে যেতে নির্ঝর ধমকে সুরে বলে উঠল, তোমার সাহস কি করে হলো আমার সাথে এভাবে কথা বলার? আপনি কি এক্সপেক্ট করেছিলেন আপনি আমার সাথে বাজে ব্যবহার করবেন আর আমি চুপচাপ মেনে নেব? কি বাজে ব্যবহার করেছি? আমাকে বললেন কেন ফ্লোরে ঘুমাতে? আমার ওইসব ফ্লোরে ঘুমানোর অভ্যাস নেই। তোমায় কখন ফ্লোরে ঘুমাতে বললাম ইডিয়েট? দেখুন, আমাকে একদম ইডিয়েট বলবেন না। ইডিয়েট কি ইডিয়েট ছাড়া আর কি বা বলবো? দেখুন, রাগ উঠাবেন না আমার। আমি তোমার রাগ উঠাচ্ছি নাকি তুমি আমাকে অসম্মান করছো? তুমি কি জানো এর পানিশমেন্ট হিসেবে আমি তোমাকে সারা রাত কান ধরে দাঁড় করিয়ে রাখবো? ফারিন মুখ বাঁকিয়ে বলল, আইসে উনি আমার বলবে আর আমি সারা রাত কান ধরে দাঁড়িয়ে থাকবো, তাই না? দেখো ফারিন, তুমি যদি এখন আমার কথা না শোনো তাহলে কিন্তু পরের দিন পুরো কলেজের সামনে তোমাকে কান ধরে দাঁড় করিয়ে রাখবো। তার পেছনে রিজন কি দাঁড় করাবেন শুনি? যে কলেজে অসভ্য স্টুডেন্ট মিস ফারিন মোস্তফাকে বিয়ে করলেন প্রফেসর নির্জন চৌধুরী, আর অসভ্য মেয়েটিকে এখন তার কোনো কথা না শোনা এই জন্য তাকে পুরো কলেজের ক্যাম্পাসের সামনে কান দাঁড়িয়ে ধরে দাঁড় করে রাখলো। এটাও তো হাউ ফানি। হেসে উঠল ফারিন। তা দেখে নির্ঝর বাঁকা হেসে বলল, একদমই না। রিজনটা এই যে কলেজে চলাকালীন সময়ে সিটি কলেজ ইয়াং প্রফেসর নির্ঝর চৌধুরীকে ফোন দিয়ে কিছু অপ্রত্যাশিত কথা বলেছিল কলেজের তরুণ শিক্ষার্থী মিস ফারিন মোস্তফা। ফারিনের চোখ এবার বড় বড় হয়ে গেল। মনে পড়ে গেল কিছুদিন আগে কলেজ ক্যাম্পাসে বসে করা তার দুষ্টুমির কথা। কিছুদিন আগে বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার সময় সবাই মিলে ঠিক করলো আজকে ট্রুথ ডেয়ার খেলবে। যথারীতি শুরু হলো সিলভার রিংয়ের ঘূর্ণি, কিন্তু ফারিনের কপাল এতই খারাপ যে পরপর 3বার তার দিকে সিলভার রিংটি পড়ল। আর শর্ত অনুযায়ী 2বারের বেশি কেউ ট্রুথ নিতে পারবে না। কি আর করার, অগত্যা তাকে ডেয়ার নিতে হলো। তাকে ডেয়ার হিসেবে দেওয়া হলো সবচেয়ে অপছন্দের লোকটির কাছে ফোন দিতে হবে, তার সাথে মিষ্টি সুরে কথা বলতে হবে। তারা সবাই যে নির্ঝরকে মিন করেছে এটা বুঝতে আর বাকি রইল না ফারিনের। প্রথমে তো সে রাজিই হচ্ছিল না, কিন্তু বন্ধু তো বন্ধুই, তাদের কথা শুনেনি মানে তুমি ভিতর ডিম, আর তোমার মান সম্মানে 14 গোষ্ঠী উদ্ধার করে ছাড়বে তারা। তাই নিজেকে বাঁচাতে শেষমেশ ফারিন কল লাগালো নির্ঝরের ফোনে। প্রথমবার রিসিভ হলো না। 3-4বার রিং হওয়ার পর ওই পাশ থেকে ভেসে আসলো গুরুগম্ভীর কণ্ঠটি, হ্যালো কে? ফারিন ঢোক গিলে নিজের কণ্ঠস্বর যথেষ্ট নরম করে বলল, হ্যালো নির্ঝর। নির্ঝর হয়তো খুব অবাক হলো। বিস্ময়ে ভরা কণ্ঠে সে বলল, কে? ফারিনের পাশ থেকে ইমন, লিসা, রায়হান ফিসফিস করে বলল, লাউড দে কমা, লাউড দে।
ফারিন ফোনে লাউড স্পিকার অন করে বলল। আমি তোমার ডার্লিং বেবি। এবার রেগে ফোন কেটে দিল নির্ঝর। মুখ চেপে হেসে উঠল ফারিন সহ সবাই। বর্তমান এমন দুষ্টুমি ভরা স্মৃতির জগৎ থেকে বের হয়ে আসলো ফারিন। এক ঝলক তাকালো নির্ঝরের দিকে। মানে সেদিন কি নির্ঝর ফারিনকে চিনে ফেলেছিল? OMG, এখন কি হবে? এখন যদি নির্ঝর সত্যি তাকে সারা কলেজের সামনে কান ধরে দাঁড় করিয়ে রাখে, সেও বা কি বলবে? দোষটা তো তারই। মনে মনে নিজের বন্ধু মহলকে হাজারটা গালাগালি দিল ফারিন। নির্ঝর ফের বলল, তাহলে কি সিদ্ধান্ত নিলে পুরো কলেজের সামনে কান ধরে দাঁড় করিয়ে রাখা ভালো হবে নাকি এখন আমার কথাটা শোনা ভালো হবে? ফারিন আমতা আমতা করে বলল, আপনার কথা শোনাটা? তাহলে এখনই যাও, স্টাডি টেবিলে গিয়ে বসো। মানে আবার কি? আর 1 মাস বাদেই না তোমার হায়ার মেথড টেস্ট। আর একটা কথা কান খুলে শুনে রাখো, তুমি যদি টেস্ট অ্যালাউ না হও তাহলে কিন্তু আমি কোনো দিন তোমাকে ফাইনালে বসতে দেব না। ফারিন বিস্ময়ে হা হয়ে গেল। সিরিয়াসলি? বাসর রাতে তাকে হায়ার ম্যাথ করতে হবে? সে কোনো প্রশ্ন করার আগে নির্ঝর বলল, কথা কানে যাচ্ছে না? বললাম তো স্টাডি টেবিলে গিয়ে বসো, ওইখানে ম্যাথের খাতা প্লাস বই সব আছে। আমি ফ্রেশ হয়ে এসেই যেন দেখি প্রথম চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে তোমার। ফারিনের নিজেকে ভীষণ অসহায় লাগতে শুরু করলো। সে তো ভেবেছিল বিয়ের পর পড়াশোনা ছেড়ে দিবা, সেখানে বাসর রাতে তাকে তার সবচেয়ে অপছন্দের সাবজেক্ট হায়ার ম্যাথ করতে হবে। হায় আল্লাহ! নির্ঝর আলমারি থেকে একটা ট্রাউজার আর টি শার্ট নিয়ে ওয়াশরুমে চলে গেল। ফারিন আর কোনো উপায়ন্তর না পেয়ে স্টাডি টেবিলে গিয়ে বসে বইয়ের পৃষ্ঠা উল্টাতে লাগলো। কিছুক্ষণ পর নির্ঝর ড্রেস চেঞ্জ করে এসে দেখলো ফারিন এখনো বইয়ের পৃষ্ঠা উল্টাচ্ছে। সে ফারিনকে ধমক দিয়ে বলল, কি করছো তুমি? ম্যাথ না করে বইয়ের পৃষ্ঠা উল্টাচ্ছ? ফারিন ভয়ে কাচুমাচু হয়ে বলল, সরি স্যার, কিন্তু এইগুলি পরে। নির্ঝর বুঝতে পারলো সব হেভি গর্জিয়াস ড্রেসে বসতে অসুবিধা হচ্ছে ফারিনের। সে বলল, আচ্ছা যাও, ড্রেস চেঞ্জ করে আসো। স্যার, কিন্তু আমার তো কোনো ড্রেস নেই এখানে। কি? নির্ঝর বুঝতে পারলো না কি করবে। এতক্ষণে হয়তো বাড়ির সবাই ঘুমিয়ে গেছে। উপায়ন্তর না পেয়ে নির্ঝর বলল, শার্ট পরবে? কি? দেখো, আমার ভনিতা করার একদমই মুড নেই, যা বলছি সরাসরি। যদি পরো তাহলে আলমারি থেকে আমার একটা শার্ট নিয়ে পরে আসতে পারো, না হলে সারা রাত এই ড্রেসেই বসে থাকো। ফারিন কি বা করবে? হেভি ড্রেসে সারা রাত থাকা তার পক্ষে একদমই অসম্ভব। এমনিতেই নতুন ড্রেসে তার এলার্জি, তার উপর আবার এত গর্জিয়াস। সে নির্ঝরের আলমারি থেকে একটা সাদা শার্ট নিয়ে ওয়াশরুমে প্রবেশ করলো। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে বের হয়ে আসলো সে। পরনে নির্ঝরের একটা সাদা শার্ট, যা তার হাঁটুর থেকেও কিছুটা নিচে নেমে এসেছে। ভাগ্য ভালো যে শাড়ির পেটিকোটের নিচে বুদ্ধি করে নিচের একটা লেগিংস পরেছিল, নাহলে কি মহা এক যন্ত্রণায় পড়তে হতো তাকে। গলায় জড়ানো বিয়ের দোপাট্টাটা বের হয়ে সে দেখতে পায় স্টাডি টেবিলে একটা চেয়ারে বসে আছে নির্ঝর। চোখে সবসময়ের মতন চিকন ফ্রেমের চশমাটা, হাতে একটা ইংরেজি ক্লাসিক নোভেল। ফারিন বিরক্তিতে মুখ কুচকে। তার মানে সত্যি সত্যি তাকে এখন হায়ার ম্যাথ করতে হবে? তাকে দেখে নির্ঝর বলে, ওইখানে দাঁড়িয়ে কি করছো? এইদিকে আসো আর চুপচাপ ম্যাথ করতে বসো। ফারিন কাচুমাচু কণ্ঠে বলে, স্যার, আজকে কি ম্যাথটা না করলে নয়? না মানে আমি আপনার পানিশমেন্টটা অন্যদিন করে নিতাম। নির্ঝর কোনো কথা না বলে ফের নজর রাখে বইয়ের পাতায়। ফারিন বুঝতে পারলো তাকে কিছু বলে আর লাভ নেই, তাই সে দীর্ঘ নিঃশ্বাস ফেলে এগিয়ে গিয়ে স্টাডি টেবিলে নির্ঝরের বিপরীত পাশের চেয়ারটাতে বসে। হঠাৎই তার মনে হচ্ছে এখানে যদি কোনো ইতিহাসবিদ থাকতো তাহলে নিশ্চিত সে নোট করে রাখতো তাদের এই ঐতিহাসিক বাসরাতের কাহিনী। কারণ ইতিহাসে এমন বাসরাত হয়তো আগে কেউ দেখেনি বা শোনেনি, যেখানে নববধূ শাড়ি ঝালন নয়, চোখের জল নয়, কিংবা প্রেমময় বকবক নয়, বরং বাসরাতের নীরবতা ভেঙেছে হায়ার ম্যাথের হিসাব নিকাশ, যেখানে কোনো স্বামী তার স্ত্রীকে প্রথমবার প্রেমের বদলে শেখাচ্ছে গণিতের সূত্র। ফারিন নিশ্চিত এটা ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে থাকতো। সকালের স্নিগ্ধ রৌদ্র কিরণ জানালার ফাঁক গলে মুখে এসে লাগতেই ঘুম ভাঙে ফারিনের। আড়মোড়া ভেঙে সে টের পায় সে মাথা নিচু করে শুয়ে আছে স্টাডি টেবিলের উপর। পরক্ষণে তার কালকে রাতের কথাগুলো মনে পড়ে। কিছুটা বিরক্তিতে সে সামনে তাকিয়ে দেখে চেয়ারে হেলান দিয়ে মুখের উপর বই রেখে আধা শোয়া হয়ে বসে ঘুমিয়ে আছে নির্ঝর। তাকে দেখে মুখ ভ্যাংচালো ফারিন। মনে মনে কিছু গালাগালি দিতেও ভুলল না। এরপর সে দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখলো ঘড়ির কাঁটা প্রায় 8টা ছুঁইছে। সে দ্রুত উঠে ওয়াশরুমের দিকে পা বাড়ালো ফ্রেশ হওয়ার উদ্দেশ্যে। কিছুক্ষণ পর ঘড়ির অ্যালার্মের শব্দে ঘুম ভাঙল নির্ঝরের। ঘুম থেকে উঠে প্রতিদিনের অভ্যাস অনুসরণ করে ওয়াশরুমে পা বাড়ালো সে। তার খেয়ালই হলো না যে এখন সে আর একা নয়, এই বাড়িতে এসে গেছে তার মিসেস।
ওয়াশরুমের দরজা খুলে ভেতরে ঢুকতে ফ্লোরের উপর পড়ে থাকা পানিতে পা পড়ে নির্ঝরের। ভারসাম্য হারিয়ে সে গিয়ে পড়ে বাথটাবের পাশে দাঁড়িয়ে থাকা ফারিনের উপর। অন্যদিকে নির্ঝরের এমন আকস্মিক তার উপর পড়ে যাওয়ায় ফারিনও ভারসাম্য হারায়। দুজনে গিয়ে পড়ে বাথটাবের পানিতে। নির্ঝরের শরীর থেকে ভেসে আসা তীব্র পুরুষালী গন্ধে ফারিনের শ্বাস আটকে আসে। চোখ কোটর থেকে বের হয়ে আসার উপক্রম তার। বাথটাবের পানিতে ভিজে একাকার অবস্থা তার উপর নির্ঝর তার শরীরের উপর। এ যেন এক অন্যরকম অদ্ভুত পরিস্থিতি। একে কি বলে সংজ্ঞায়িত করবে তা ফারিন জানা নেই। অন্যদিকে নির্ঝর নিজের এমন কাণ্ডে কিছুটা লজ্জায় পড়ে যায়। পরক্ষণে সে রেগে গিয়ে ফারিনকে বলে, পানি নিয়ে কি সারা ওয়াশরুমে খেলা করেছো? আপনি তো দেখছি অদ্ভুত লোক মশাই। নিজে ওষটা খেয়ে এসে আমার উপর পড়লেন, এখন আবার আমাকেই বকছেন। নির্ঝর তার উপর থেকে উঠতে উঠতে বলল, ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমি ইচ্ছাকৃতভাবেই তোমার ওপর এসে পড়িনি। তুমি সারা ওয়াশরুমে পানি দিয়ে খেলা করেছো, ফর দিস রিজন আমি পড়ে গেছি। আর উষ্ঠা, এগুলো কোন ধরনের ভাষা? হ্যাঁ। নির্ঝর উঠে যাওয়ার পর ফারিন উঠতে উঠতে বলল, এইগুলি ভাষা? আমার মাতৃভাষা বাংলা। আর আপনার ওই ফর ইউ কাইন্ড ইনফরমেশন ফর দিস রিজন এইগুলো কি? হ্যাঁ, বাঙালি কত কষ্ট করে নিজের জীবন দিয়ে বাংলা ভাষা অর্জন করেছে, আর আপনার মতো কিছু ব্রিটিশদের চামচারা তার কদর করতে জানে না। আপনাদের তো বাংলা বাঙালি বলাটাই অন্যায়। শিশির রাগী কণ্ঠে বলল। নির্ঝর বের হয়ে যায়। ফারিন সেখানে দাঁড়িয়ে তাকে ফুসফুস করতে থাকে। তাকে স্টুপিড বলা। হঠাৎই বেসিনের আয়নায় এসে তাকিয়ে দেখতে পায় সাদা শার্টটা ভিজে একদম শরীরের সাথে লেপ্টে আছে তার। শরীরের প্রতি একটা ভাঁজ স্পষ্ট। গলায় জড়ানো দোপাট্টাটাও যে খুব বেশি পুরু তা নয়। সাধারণত বিয়ের দোপাট্টাগুলো যেরকম হয় সেরকমই ভীষণ পাতলা। আর পানিতে ভিজে সেটার অস্তিত্ব টের পাওয়া যাচ্ছে না। তার মানে এই অবস্থায় দাঁড়িয়ে এতক্ষণ সে নির্ঝরের সাথে তর্ক করছিল। ভীষণ লজ্জায় পড়ে যায় সে। সাদেকিয়া নির্ঝর তাকে স্টুপিড বলে। আচ্ছা তাহলে কি নির্ঝর না কিছুই ভাবতে পারে না। লজ্জায় মাটির সাথে মিশে যেতে ইচ্ছে করে তার। কিন্তু এবার সে জিজ্ঞাসা করলো, সাথে করে তো না কোনো শার্ট এনেছে না তো অন্য কিছু, কি পরবে সে? নির্ঝর রুমে আছে কিনা দেখার জন্য দরজার ফাঁক বলে হালকা উঁকি দিতে নির্ঝর তার একটা শার্ট ফারিনের দিকে এগিয়ে দিয়ে বলল, কি আর করা, সে নিজেকে নিজে দোষী সাব্যস্ত করে বলল, আচ্ছা নেন বুঝেছি, সব দোষ ফারিন আমার। এক ঝটকায় এবার কি মাফ করা নির্ঝরের যাবে? হাত থেকে শার্টটা নিয়ে দ্রুত ওয়াশরুমের দরজা আটকে দেয়। নির্ঝরও বের হয়ে যায় রুম থেকে। রিসেপশনের লেহেঙ্গা, কিছু ভারী গহনা, মেকআপ প্রোডাক্টস আর দুজন মেকআপ আর্টিস্ট সহ রুমে প্রবেশ করলো নিঝুম, শিশির আর ইলমা সহ নিঝুমের কিছু কাজিনরা। ফারিন তখন সবে ওয়াশরুম থেকে বের হচ্ছিল, মাথায় জড়ানো টাওয়েলটা। তাকে দেখে ইলমা দুষ্টু হেসে সামান্য কাশলো। তাদেরকে দেখে ফারিন দ্রুত এগিয়ে এসে বলল, আপু আসলে ভাইয়া, আমাদের একটা ফ্রেন্ড আশা, ও আপনাকে রণবীর কাপুরের মতো বলেছে আর বলতে হবে না, নিজের এবার ননদ বলেছে, কথাকে ও সবার সামনে এই জন্য ও বলো। রাগ করে চলে এসেছে। আরে আপু, নাহিয়ান হেলমেটের ভিতর দিয়ে শিশিরের দিকে তাকিয়ে মুচকি হেসে লিজাকে বলল, আচ্ছা থ্যাংক ইউ আপনাকে। ফারিন চুপ হয়ে যায়। আল্লাহ জানে ইলমা কি ভেবেছে। ফারিন যখন এসব ভাবতে ব্যস্ত তখন ইলমা শিশিরকে দেখিয়ে নাহিয়ান তাকে আশ্বস্ত করে বলল, আপনি যান, বাকিটা আমি সামলে নিচ্ছি। শিশির ফারিনের দিকে এগিয়ে গিয়ে বলে। লিজা চলে গেল। সে চলে যাওয়ার সাথে সাথে নাহিয়ান শিশিরের দিকে তাকিয়ে মুচকি হেসে দুষ্টুমি জড়িত কণ্ঠে বলল, কি ব্যাপার ম্যাম? জেলাস? ফারিন মুচকি হেসে বলে, তার দিকে তাকিয়ে বলল, কিসের জেলাস? আমি কেন জেলাস হতে যাব? শিশির আচ্ছা, কিছুটা তার অপ্রস্তুত মানে হয়। আপনি জেলাস নন? কালকে রাতে তো নাহিয়ান তাকে অনেক আচ্ছা, রাত করে তাহলে বাসায় চলুন নিয়ে একটু এসেছিল। ডাক্তারের কাছে এই যেতে জন্য হবে। ফারিনের সাথে সে কালকে রাতে দেখা মনে করতে হয় আমার পারেনি। কোনো সমস্যা কিন্তু হয়েছে। এখন কি পুরোপুরি বলবে? গন্ধ পাচ্ছি। তবে সে কিছু বলার আগে পাশ থেকে নির্ঝরের মামাতো বোন রাফিয়া বলল। হেসে লেডিস হেলমেটটা এগিয়ে দিল শিশিরের দিকে। শেষের হেলমেটটা পরে বাইকের পিছনে উঠে বসলো। নাহিয়ান বাইক স্টার্ট দিতে দিতে বলল, তাহলে আমরা কোথায় যাচ্ছি? ফারিন মুখ সামান্য নিচু করে ফিসফিসিয়ে বলল, কি কিন্তু এত জায়গা ছেড়ে কলিজার বাজারে কেন? উপস্থিত সবাই অবাক হয়ে বলল। ফারিন অপ্রস্তুত হাসলো। সবাই কি শুনে ফেললো নাকি? সে হাসির রেখাটা প্রসারিত করে বলল, ডেঞ্জারাস। ল্যাব ক্লাস শেষ করে সিঁড়ি বেয়ে নামছিল ফারিন আর নেহা। বাকিরা আগে আগে নেমে গেছে। হঠাৎই ফারিন দেখতে পায় তাদের থেকে মাত্র 4 ধাপ নিচে দাঁড়িয়ে আছে রিয়াদ, রিশান আর তাদের দুজন বন্ধু। হঠাৎই একটা দুষ্টু বুদ্ধি আসে ফারিনের মাথায়। সে ধাক্কা মেরে নেহাকে রিয়াদের দিকে ঠেলে দেয়। নেহা গিয়ে পড়ে রিয়াদের গায়ের উপর। দুজনে লজ্জা পায়। তাদের দেখে ফারিন দুষ্টু হেসে আর হাত টেনে বলে, কিন্তু হঠাৎ সে টের পায় আর সবাই হেসে উঠল। ফারিন ওরকম লাগলো আর মনে মনে ভাবলো, এরা যদি জানতো গতকাল রাতে আসলে কি হয়েছে। কিছুক্ষণ পর নির্ঝর থমকে গেছে। সে এসেছিল ফারিনকে রুম থেকে নিয়ে রিসেপশন পর্যন্ত যাওয়ার জন্য। আসলে এটা চৌধুরী আবাসনের একটা রিচুয়াল। বিয়ের পরের দিন রিসেপশন হবে আর সেখানে নবদম্পতি হাতে হাত রেখে একসাথে
হারাতে যাবে। তার মানে আর এতক্ষণ তার নির্ঝরদের ঘটানো সব রিসেপশনের কাণ্ড আয়োজন করা হয়েছে বাড়ির নির্ঝর সামনে দেখে ফ্রন্ট ফেলেছে। এরিয়ার হায় গার্ডেনে। আল্লাহ, আজকে তাই নির্ঝর ফারিন এসেছিল সে কি করবে ফারিনকে বুঝতে কিন্তু পারছে না। রুমে অন্যদিকে থমকে গেল, সে নির্ঝর সোফার উপর রাগের বসে আছে দৃষ্টি ফারিন। নিক্ষেপ করে তাকিয়ে পরনের আছে স্কাই ব্লু ফারিনের কালার দিকে। লেহেঙ্গা আর একটু একটু দূরে বেশি আহা দাঁড়িয়ে গর্জিয়াস, আছে। সে মাথায় তো লেহেঙ্গার নির্ঝরকে সাথে দেখে ম্যাচিং থমকে রেখে গিয়েছিল। স্কাই এক ব্লু কোণে কালার দাঁড়িয়ে মনে মনে দোপাট্টা, দোয়া সামনের কাল করছে করা সে। চুলগুলো বের আর করা, মনে মনে সামান্য আল্লাহর ব্রাইডাল কাছে মেকআপ, সাহায্য ঠোঁটে হালকা চাইছে। মেরুন এ কালার আল্লাহ, লিপস্টিক, গলায় একটা ডায়মন্ড নেকলেস, এবারের মতো কানে ফারুককে বাঁচিয়ে দাও। একটা হঠাৎই ডায়মন্ডের ফারিন ঝুমকা, শুকনো আর ঢোক গিলে কপালের আড়ার দিকে তাকিয়ে পড়ল। পরে এসে পড়েছে ললার টিকাটি। আড়া বুঝতে পারল না ব্যাস এই সময়ও এইটুকুই। ফারিন কি অন্যদের বলছে নাকি চোখে নির্ঝরকে দেখে ওর খুবই মাথা পুরোই সাধারণ, খারাপ হয়ে গেছে। কিন্তু নির্ঝরের যাই চোখে হোক, তা এখন ধরা এখানে দিচ্ছে কথা বাড়ানো অসাধারণ ঠিক রূপে। হবে না, তাই সে আস্তে করে অপ্সরা বলল, নাকি জান্নাতি ফারিন এবার কোনো দ্রুত হুর। নির্ঝরের হাত না ছেড়ে না, দিয়ে এই সৌন্দর্য আড়ার হাত ধরে সংজ্ঞায়িত বলল, করার মতো কোনো শব্দ নির্ঝরের শব্দ ভান্ডারে নেই। হঠাৎই তার ফারিন এই আড়ার কলিনে হাত ধরে বয়ে দ্রুত গেল দৌড় এক দিয়ে তীব্র চলে গেল। ঝড়ো এত হাওয়া, দ্রুত যা যে আঘাত নির্ঝর হানলো তার তাদের চার দেখতেই পেল না। প্রকোষ্ঠে অন্যদিকে ছোট্ট দৌড়ে নিচে এসে হৃৎপিণ্ডটাতে নিজেদের সে এগিয়ে রুমের এলো একটা ফারিনের বেঞ্চের দিকে। উপর বসে পাশের অন্যদিকে মেঘ থেকে ফারিন একটা ব্যস্ত পানির নিজের পট লেহেঙ্গা নিয়ে সামলাতে। এত ঢকঢক করে তার গর্জিয়াস সমস্ত পানি খেয়ে ফেললো হেভি ফারিন। একটা তা দেখে লেহেঙ্গা মেয়েটি পরে সে বলল, কিভাবে যে হাঁটবে তাই কি বুঝতে হয়েছে পারছে ফারিন? না। নির্ঝর এগিয়ে এসে ফারিন হাত জোরে জোরে এগিয়ে দিল শ্বাস তার নিয়ে দিকে। কিছুক্ষণ পর ফারিন বলল, চমকে তাকালো, তারপর সে পানি নির্ঝরের এসেছে। হাতে হাত রেখে উঠে মেয়েটির দাঁড়ালো। বুঝতে বাকি রইল না অতঃপর যে ফারিন একজোড়া আবার কপোত নির্ঝরের কপোতে কাছ থেকে এগিয়ে চলল বকা খেতে রিসেপশনের দিকে। বেঁচে গেছে। রিসেপশনে কিছুক্ষণ বর পর কনের নেহার আসনে আগে বসে আছে ফুসতে ফারিন আর ফুসতে নির্ঝর। এসে বলল, তাদের সামনে বড় স্টেজে পারফর্ম করছে একদল তরুণীরা। নির্ঝরদের রিসেপশনের আয়োজন বেশ বড় করেই করা হয়েছে। চৌধুরী আবাসনের সব আত্মীয় স্বজন, ফ্যামিলি ফ্রেন্ড সহ নির্ঝরের কলেজের সব শিক্ষক এমনকি স্টাফদেরও নিমন্ত্রণ জানানো হয়েছে। বাড়ির সামনে ফ্রন্ট এরিয়ার গার্ডেন জনসমাগম মুখর। সকলে ব্যস্ত নবদম্পতির সাথে কথা বলতে। সেখান থেকে কিছুটা দূরের এক কর্নারে দাঁড়িয়ে আছে শিশির আর নাহিয়ান। শিশির স্টেজে ডান্স পারফরমেন্স দিচ্ছে। শিশিরের পরনে ডিপ পিঙ্ক কালার সিল্ক শাড়ি, যদিও শাড়িটা সে নিজের ইচ্ছায় পরেনি, নরিফা খানমই জোর করে তাকে পরিয়ে দিয়েছে। সে চেয়েছিল সারারা কিছুক্ষণ আগে বাসায় ফিরেছে ইমরান কিন্তু চৌধুরী। সকালে হাসনা নরিফা চৌধুরী খানম তাকে তার জোর জন্য করে শাড়ি লেবুর পরিয়ে বলল, শরবত তৈরি করে এনে পাশে রাখলেন। ইমরান চৌধুরী আজকে তখনও সবাই ল্যাপটপে শাড়ি কাজ পরবে, করছে। হাসনা এমনকি চৌধুরীকে দেখে নিজেও পর্যন্ত মুচকি শাড়ি হেসে পরবে। বললেন, তবে তোর কি কিছু বল। সমস্যা? হ্যাঁ, তোর তো বলার তো অবসর অনেক হইলেও তো কথা আছে। আমি তুমি কি পরিয়ে ব্যস্ত? দিচ্ছি। আর trust ইমরান me, চৌধুরী চটজলদি অনেক একটা safely কাজ করে পরিয়ে দেবো। ল্যাপটপ কোথাও কোনো অফ করে সমস্যা বললেন। হবে না। হাঁটতেও অসুবিধা হবে হাসনা না। চৌধুরী কি কাচুমাচু আর করা, করে শিশির বললেন। এক প্রকার বাধ্য হয়ে পড়ল আসলে শাড়িটা। হয়েছে কি, নাহিয়ান মুগ্ধ আমাদের নয়নে নির্ঝর তো এক অনেক দৃষ্টে বড় হলো। তাকিয়ে আছে তার দিকে। ওর শিশির বিয়ের এক ঝলক ব্যাপারে সেদিকে তাকাতে ইমরান লজ্জায় চৌধুরী চারা হেসে গাছের পাশ ন্যায় থেকে নিয়ে শরবতের পড়ল। সে গ্লাসটা নিয়ে খেতে চিবুকটা খেতে নামলো বললেন, সামান্য এই লজ্জা কথা। নিশ্চিত কণ্ঠে তুমি এসে বললে বলল, কালকেই পাত্রী দেখতে যাই। কি বলো? নাহিয়ান ঘোর লাগা হঠাৎ কণ্ঠে করে বলল, পাত্রী কোথায় পাবে? দেখছি যে আমার কেন, বা তুমি কি পাঁজরের ভুলে হাড়ের গেছো? তৈরি রমণীটা পাত্রী এত তো ঠিক সুন্দর। করাই আছে। শিশিরের চৌধুরী ঠিক লজ্জা মনে দ্বিগুণ করতে হলো। পারলে না এই ইমরান লোকটাও চৌধুরী না। তার কথা অন্যদিকে বলছে। শিশিরের তিনি এমন লজ্জা জিজ্ঞাসা পেতে দৃষ্টিতে দেখে তাকালেন। তা নাহিয়ান দেখে বলল, ইমরান চৌধুরী কি হলো বললেন, ম্যাম? আরে আমার লজ্জা পেয়েছেন? বেস্ট ফ্রেন্ড শিশির কোনো মুস্তফা, জবাব ওর দিল মেয়ে। না। তার মেয়ে ব্যক্তিগত আছে না, পুরুষটা তার বড় সাথেই তো অদ্ভুত নিজের লজ্জা দিয়ে বিয়ে বলছে, ঠিক লজ্জা করা বউ পেয়েছেন? আগে। এদিকে হাসনা চৌধুরী ঈশিতাকে মনে ধরতে পড়ল গিয়ে মেজর নিজুমে মোস্তফা ধাক্কা কামালের লাগলো কথা। ইমরান সৌজন্যের সাথে। চৌধুরীর বহু পুরানো সৌজন্য বেস্ট তখন ফ্রেন্ড। সবে তিনি একটা ইমরান সফট চৌধুরীর ড্রিঙ্কসের দিকে গ্লাস হাতে তাকিয়ে নিয়েছে। অমনি বললেন, নিজুমের ধাক্কায় গ্লাসের সম্পূর্ণ সফট ড্রিঙ্কস মুস্তাফা টুকু কামাল ভাইয়ের ছিটকে পড়ে মেয়ে মানে নষ্ট পুতুল? হয়ে যায় তার হ্যাঁ, ড্রেস। সে এই তো বিরক্তিতে মনে নাক আছে। মুখ হাসনা কুঁচকে বলল, চৌধুরীর মুখটা কেন যেন আরে মলিন অন্ধ হয়ে নাকি? গেল। তা দেখে ইমরান কি বললেন? চৌধুরী বললেন, অন্ধকে কি হলো আসনা, অন্ধ কোনো বলেছি, সমস্যা? শুনতে পাওনি? না, কে অন্ধ? তাহলে হ্যাঁ, তোমার মুখ এমন যে মলিন হয়ে গেল অন্ধের কেন? মতো দৌড়াতে কিছু গিয়ে না মনে আমার করলে ড্রেসটা একটা নষ্ট কথা করে বলি? ফেললো সে। হ্যাঁ বলো। আপনি বা আমার না তাল গাছের মতো ফারিন মেয়েটাকে রাস্তার অনেক মাঝখানে পছন্দ দাঁড়িয়েছিলেন হয়েছে। কেন? ফারিন যখন কে? দেখেছিনি যে এখানে ওই যে লোকজন চলাচল বলেছিলাম না, করছে। নির্ঝরের কলেজের। ও আমি আচ্ছা। তাল গাছের মতো দাঁড়িয়েছিলাম নাকি তো তুমি তুমি কি অন্ধের শুনতে মতো এসে চাচ্ছ? আমাকে ধাক্কা দিলে? আগে থেকেই বলি হাসনা, আপনি তার গাছের মতো মোস্তফা আমার দাঁড়িয়েছিলেন। অনেক পুরাতন ফ্রেন্ড। ওর মেয়েকে বাচাল যখন বলেছি কোথাকার? নির্জনের বউ বানিয়ে আনবো, কি বললে? তখন পুতুল যেরকমই হোক না কেন, বাচাল এবারে বললাম, ও বাচাল এবারে মানে বউ বোঝো না হবে। টাকেটিভ? খানিকটা তেজি শোনালো বাচাল ইমরান হতো না চৌধুরীর যোগ্যতা কণ্ঠ। লাগে। হাসনা চৌধুরী আপনার মতো তার আর কিছু গোমরা বললেন মুখ, না, মিস্টার কারণ ইন্ট্রোভার্ট। তিনি ভালো করেই জানেন ইমরান ওই চৌধুরী যখন একবার যোগ্যতাটাই তো বলেছেন শুধু তখন তোমার পুতুল আছে ব্যতীত অন্য তোমার কেউ এই ভেতরে। বাড়ির বউ
বউ হতে পারবে না। তিনি একদম যতই যোগ্যতা চান নিয়ে প্রশ্ন ফারিনকে তুলবেন না। কোনোদিনই আমার নিজ ঘরে যোগ্যতা বউ করতে সম্পর্কে পারবেন কতটুকু না। জানেন আপনি? রাতের আকাশের তারাগুলোর দিকে তাকিয়ে আছে তানিম। বাচ্চাদের একাকী মতো দাঁড়িয়ে সারাদিন আছে ছাদের বকবক করা, কর্নারে, অন্ধের মতো সাইডে ছোটাছুটি করা, মোবাইলে গান পাগলদের মতো বেজে যুক্তি চলেছে। দেখানো, এগুলোই তো নাকি? হঠাৎই আরো কিছু পেছন থেকে উদ্ভট কেউ তাকে যোগ্যতা আছে আষ্টে তোমার? পৃষ্ঠে জড়িয়ে ধরে। তানিম একদম দ্রুত না জেনে গান শুনে অফ উল্টাপাল্টা করে কথা তাকে বলবেন না। ছাড়ানোর চেষ্টা আমার করলে যোগ্যতার মেয়েটি এক আরো অংশ জোরে আপনার তাকে ভেতরে জড়িয়ে নেই। ধরে। তানিম এবার রেগে ও গিয়ে বলে ওঠে, তাই নাকি? তো বলো বলছি কি ফুপিয়ে কেঁদে যোগ্যতা ওঠে আছে তোমার মেয়েটি। শুনি? তানিম আস্তে করে বলে, রিমঝিম সৌজন্য স্টেজের দিকে এবার আর তাকিয়ে সহ্য বলতে পারে না। রিমঝিম জোরে ওদের জোরে মতো কেঁদে ওঠে। ডান্স তা করতে দেখে পারবে? তানিম বলে, ওই নিঝুম কাঁদছিস কেন? সৌজন্যের কথা অনুযায়ী রিমঝিম স্টেজের কাঁদতে দিকে কাঁদতে তাকালো। বলে, সেখানে ব্ল্যাক আমি কালারের তোমাকে শাড়ি পরা ভালোবাসি দুইটি তানিম রে, মেয়ে পাগলের রতন মতো। লাম্বিয়ান আমি মারা গানে যাবো তোমাকে না ড্যান্স পেলে। করছে। সেই সৌজন্যের দিকে তানিম ফিরে চোখ কিছু বন্ধ বলার করে আগে দীর্ঘ নিঃশ্বাস সৌজন্য ছাড়ে। তারপর বলল, রিমঝিমকে ছাড়াতে ছাড়াতে থাক থাক, বলে, বুঝেছি, উড়ে গেছে তোমার দাম পাগলামি করিস দরকার। না রিমঝিম।
তাকে কথা শেষ আমার করতে সব না দিয়ে জিনিস যখন নিঝুম তোমার বলল। পাগলামি মনে হয় ওদের থেকে ভালো তখন ডান্স জেনে রেখো পারফরমেন্স করে দেখাবো। আর তোমার জাস্ট ভালোবাসার ওয়েট অ্যান্ড পাগল ওয়াচ। তানিম ভাই। নিঝুম চলে গেল সেখান থেকে। সৌজন্য শুধু তাকিয়ে রইল তার যাওয়ার পানে। নিচে আব্বু আম্মু না আমার নানু আর আপু, ইফাজ ভাইয়ের বিয়ের চলো কথা না, বলছেন, তুমি পারবে। কিন্তু বিশ্বাস চলো না, করো দেখো তানিম ভাই, আমাকে তোমাকে না একজন পেলে চ্যালেঞ্জ আমি দিয়েছে, মারাই মান যাব, সম্মানের বাঁচবো প্রশ্ন না আমি। আপু। দয়া করে না আমাকে না আপু, বাঁচাও। তুমি চলো। সৌজন্যর ভালো তো, কাছ ইফাজ ভালো থেকে ছেলে। চ্যালেঞ্জ নেওয়ার পরে কত বড় নিঝুম ডাক্তার এসেছে বলতো তুই? শিশিরের কাছে, সারা কারণ জীবন সুখে থাকতে সে যে পারবি। ডান্সটা আর পারফর্ম আমাকে করবে বিয়ে তাতে করলে কি আরেকটা পাবি? মেয়ের ভীষণ আমি প্রয়োজন। না আর তো এখন কোনোদিন তোকে ডান্সের জন্য ভালোবাসতে শিশির পারবো, ব্যতীত আর না অন্য তো কোনো মেয়েকে ভরসা সুখ করতে শান্তি পারছে দিতে না পারবো। সে। তাই তো সেই রিমঝিম সময় থেকে কান্নাজড়িত শিশিরের কাছে কণ্ঠে এসে বলল। ঘ্যান ঘ্যান করছে। সে শিশুদের সাথে তুমি আমাকে না কোনোদিন পেরে ভালো না শেষমেশ সে বাসো, নাহিয়ানের আমি দিকে তাই ফিরে সই, পড়ল। কিন্তু তুমি ব্যতীত অন্য ও কাউকে স্বামী ভাইয়া, হিসেবে গ্রহণ তুমি একটু করা বোঝাও না, আমার আপু পক্ষে যদি একটু সম্ভব ডান্স নয়। করে। তোর কি পাগলামি মনে হয় করছিস উনি কেন? ডান্স করতে পারবে? যদি পারতো তাহলে তোমাকে এতবার বলা লাগতো ভালোবাসার না, জন্য। এমনিতেই চলে যেত। রিমঝিম, তার রিমঝিম থেকে বরং চোখে তুই পানি ওই মুছে মেয়েটার বলল। পারফরমেন্সটা দেখ, আচ্ছা, ভালোই তোমার ডান্স মনে করছে। হচ্ছে না আমি পাগলামি শিশির করছি? এবার কটমট করে তাহলে তাকালো জেনে নাহিয়ানের রাখো, দিকে। তা দেখে আমি নাহিয়ান পাগলামি কিছুটা করছি। ভরকে গিয়ে তুমি বলল, যদি এই বিয়ে আরে না না না, ভাঙাও, উনি তো ভীষণ তাহলে ভালো এক্ষুনি ডান্স ছাদ করে, থেকে লাফ শুধু দিয়ে পড়ে আমি মরে তাকে যাব। কথা শেষ করতে না দিয়ে কথাটা শিশির বলে বলল। রিমঝিম ছাদ থেকে লাফ আপনি দেওয়ার জন্য performance উদ্যত ভালো হলো। বলেন। তখনই পেছন থেকে নাহিয়ান তানিম স্টেজের ওকে দিকে ঘুরতে টান ঘুরতে দিয়ে বলল, নিজের কাছাকাছি নিয়ে এসে ঠাস করে হ্যালো একটা থাপ্পড় বন্ধুরা, মারল ওর বাঁ পরবর্তী চোয়ালে। পার্ট রিমঝিম খুব এবার তাড়াতাড়ি কাঁদলো আসবে, না, বরং তো অবাক সবাই দৃষ্টিতে অপেক্ষায় তাকিয়ে থাকো। থাকলো তানিমের আর পানে। চ্যানেলটি যারা যে এখনো কোনোদিনও সাবস্ক্রাইব জোরে করনি কথা পর্যন্ত তারা বলে না, পরবর্তী সেই পার্ট আজকে দেখার ওকে জন্য থাপ্পড় মারলো। চ্যানেলটি বিশ্বাস হলো না সাবস্ক্রাইব করে রেখো। রিমঝিমের। ধন্যবাদ সবাইকে, তখনই আমাদের তানিম বলল, সাথেই থেকো। এখনই যদি নিচে না যাস তাহলে আরো একটা পড়বে তোর ডান্স ওয়ালে। আর জেনে রাখ, শিশির ব্যতীত অন্য কাউকে আমি নিজের বউ হিসেবে কোনোদিন মানতে পারবো না, বুঝতে পেরেছিস? রিমঝিমের চোখ ফেটে গড়িয়ে পড়ল নোনা জল। চটজলদি হাতে তা মুছে এসে মলিন হেসে বলল, বুঝেছি। কথাটা কোনো রকমে বলেই দৌড় দিয়ে নিচে নেমে গেল রিমঝিম। তানিম রাগে দৃষ্টি নিক্ষেপ করে তাকিয়ে রইল তার পানে। রাত 10:30টার কিছু বেশি। শিশির কুঞ্জ আজকে পুরো ফাঁকা, সবাই যে যার বাসায় চলে গেছে। রাতে খাওয়া দাওয়া শেষে নিজের বিছানার উপর উপুর হয়ে শুয়ে সারাদিনের ঘটে যাওয়া সুন্দর সুন্দর মুহূর্তগুলোর কথা কল্পনা করছিল শিশির। আজকে নাহিয়ান আর সেই মিলে সারা সকাল জুড়ে ঢাকার বিভিন্ন সুন্দর সুন্দর জায়গা ঘুরেছে। সেই সবই ভাবছে আর মুচকি মুচকি হাসছে সে। তখনই তার ফোনে টুম করে একটা শব্দ হলো। হয়তো মেসেজ এসেছে তা দেখার জন্য শিশির পাশে থাকা ফোনটা হাতে নিতে সে দেখতে পায় মেসেজ এসেছে নাহিয়ানের ফেসবুক অ্যাকাউন্ট থেকে। শিশির চটজলদি উঠে বসে মোবাইল আনলক করতে দেখতে পায় নাহিয়ানের মেসেজ। কি করেন ম্যাম? ম্যাম। নাহিয়ানের মুখের এই শব্দটা শিশিরের যে কি ভালো লাগে তা হয়তো সে কোনোদিনও ব্যাখ্যা করতে পারবে না। সে মুচকি হেসে রিপ্লাই লিখে। বসে আছি। রিপ্লাই সেন্ড হতে না হতে ওপাশ থেকে ফের মেসেজ আসে। একটু কষ্ট করে বেলকনিতে আসতে পারবেন? শিশির দ্রুত বিছানা থেকে নেমে রাস্তার ধারের ব্যালকনির কাছে গিয়ে দাঁড়ালো। রাস্তার ওই পাশে নিজের রোলস রয়েলসের সাথে হেলান দিয়ে দাঁড়িয়েছে নাহিয়ান। শিশিরকে দেখে সে মুচকি হাসছে। অন্যদিকে নাহিয়ানকে এত রাতে নিজের বাসার সামনে দেখে শিশির তাড়াতাড়ি মেসেজ টাইপ করে বলল, এত রাতে এখানে কেন? সাথে সাথে ওই পাশ থেকে রিপ্লাই, আপনাকে দেখার জন্য ম্যাম, একবার একটু নিচে আসেন। শিশির ব্যালকনি থেকে না বোধক মাথা নাড়ালো। তা দেখে নাহিয়ান ফের মেসেজে বলল, আপনি যদি না আসেন তাহলে কিন্তু আমি বাসার ভেতরে চলে আসব। শিশির কি করবে বুঝতে পারল না, কিন্তু এত রাতে তার পক্ষে কোনো মতেই বাসার বাইরে যাওয়া সম্ভব নয়। বাবা মা যদি একবার দেখে তাহলে হাজারটা প্রশ্ন করবে। আর রিয়াও এখন সম্ভবত পড়ে পড়ে ঘুমিয়ে পড়েছে, তাই কোনো মতেই সে বাসার বাইরে যেতে পারবে না। সে মেসেজে দ্রুত টাইপ করলো, সারাদিন তো একসাথে থাকলাম, এখন তো যান, আবার কালকে দেখা হবে। হ্যাঁ, বাই। সাথে সাথে ওই পাশ থেকে রিপ্লাই, কই সারাদিন, শুধু তো সকালটা। আর এমনিতেও আপনি যেহেতু এখন আমার বউ, সেহেতু আপনাকে সারাদিন নিজের সামনে বসিয়ে রাখার অধিকার আমার আছে। তাই এখন যেহেতু আপনাকে দেখতে ইচ্ছে করছে, তাই আপনি নিচে আসুন, না হলে কিন্তু আমি উপরে চলে আসব। কি করবে বুঝতে পারলো না। এই লোকটা সবসময় যন্ত্রণা দিতে থাকে, হয়তো সামনাসামনি নয়তো কল্পনায়। সে বিছানার উপর গিয়ে বসে পড়ে। কিছুক্ষণ পর নাহিয়ান চলে গেছে কিনা তা দেখার জন্য শিশির গিয়ে ব্যালকনিতে দাঁড়ালো, কিন্তু রাস্তার ওই পাশে আর নাহিয়ান নেই, এমনকি তার গাড়িটাও। তার মানে নাহিয়ান চলে গেছে। শিশির স্বস্তির নিঃশ্বাস ছাড়লো, কিন্তু সে পিছনে ঘুরতেই কারো বুকের সাথে ধাক্কা খেলো। ভেসে আসা চন্দন কাঠ, গোলাপ কাঠ আর আগর কাঠের মিশেলে তৈরি এক তীব্র ঝাঁঝালো গন্ধে সে বুঝতে পারে এটা নাহিয়ান। বুক ধরফর করে উঠে তার মানে নাহিয়ান সত্যি সত্যি তাদের বাসায় চলে এসেছে। অন্যদিকে নাহিয়ান কিছু না বলে শিশিরের কোমরে হাত দিয়ে তাকে সামান্য উঁচু করে নিয়ে যায় রুমের ভেতর। তারপর আলতো হাতে রুমের দরজা ভেতর থেকে বন্ধ করে দেয়। তা দেখে শিশির ভীত কণ্ঠে বলল, কি করছেন? নাহিয়ান তার দিকে তাকিয়ে বলল, নিজের বিয়ে করা বউয়ের সাথে ফষ্টি নষ্টি করছি, বুঝছো না জান? কিন্তু বাসায় তো বাবা মা আছে। হ্যাঁ তো মানে আপনি কি বলে আমার রুমে এসেছেন? নাহিয়ান বাঁকা হেসে বলল, বলেছি শ্বশুর আব্বা শাশুড়ি আম্মা আপনার মেয়ে বায়োলজিতে দুর্বল, তো তাই একটু প্র্যাকটিক্যাল ক্লাস নিতে যাচ্ছি।
ইয়ার কি করবেন না, একদম সত্যি সত্যি বলুন কি বলেছেন। নাহিয়ান শিশিরের চুলের ভাঁজে নিজের মুখ ডুবিয়ে দিতে দিতে বলল, তোমার কেন মনে হচ্ছে আমি মিথ্যে কথা বলেছি? এটাই সত্যি কথা। আর অনেকক্ষণ পরে নিজের বউকে কাছে পেয়েছি, তাই উল্টোপাল্টা প্রশ্ন করে মুড খারাপ করে দিও না। কিন্তু আর কিছুই বলতে পারল না সে। নাহিয়ান দ্বিতীয়বারের মতো নিজের অধর দিয়ে তীব্রভাবে দখল করলো শিশিরের নরম কোমল অষ্টদয়। হঠাৎই সবকিছু থমকে গেল, কেবল প্রণয়ের এক দমকা উষ্ণ হাওয়া ছুঁয়ে গেল তাদের। আজকে ফারিনদের হায়ার ম্যাথ টেস্ট। পুরো রুম জুড়ে নিস্তব্ধতা, সবাই নিজেদের মতো কলমের যুদ্ধ চালাচ্ছে। শুধুমাত্র নিশ্চুপ হয়ে বসে আছে ফারিন, কিছুই লিখছে না, নিজের মনে কি জানি ভাবছে। আর লিখবে বা কী করে? টেস্টের আগের দিন একবার অন্তত প্র্যাকটিস তো করা উচিত। কিন্তু ফারিন তো কালকে হায়ার ম্যাথ বই ছুঁয়েও দেখেনি। বেশ কিছুক্ষণ ধরে নির্ঝর খেয়াল করছে ফারিন কিছু না লিখে জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে। সে সবার উদ্দেশ্যে বেশ জোরেই বলল, এখানে টেস্ট চলছে, যদি কারো টেস্ট দিতে ইচ্ছে করে তাহলে সে ক্লাসে থাকবে, না হলে এক্ষুনি আমার ক্লাস থেকে বের হয়ে যেতে পারে। সবাই নির্ঝরের কথা শুনে ফের লেখালেখিতে মন দিল। ফারিন নির্ঝরের কথায় শুধু একবার তার দিকে তাকালো, তারপর ডোন্ট কেয়ার এমন একটা ভাব নিয়ে আবারও বাইরের দিকে তাকালো। বেশ কিছুক্ষণ পর নির্ঝর দেখলো ফারিন এখনো জানালা দিয়ে বাইরে তাকিয়ে। এবার মেজাজ গরম হলো তার। সে এগিয়ে গিয়ে ফারিনের সামনে দাঁড়িয়ে বলল, স্ট্যান্ড আপ। ফারিন তার দিকে তাকালো, তার চোখে প্রশ্ন। তা দেখে নির্ঝর ফের বলল, হ্যাঁ তোমাকেই বলছি, স্ট্যান্ড আপ। ফারিন দাঁড়িয়ে বলল, কোনো সমস্যা স্যার? নির্ঝর রাগী কণ্ঠে বলল, আর ইউ জোকিং উইথ মি? ছি ছি স্যার, কি বললেন আপনি? আমার শিক্ষক, আপনার সাথে আমি ইয়ার্কি করব কেন? কিছু লিখছো না কেন? এখানে টেস্ট চলছে মিস ফারিন, তোমার চুপ করে বসে থাকার কারণ কি? স্যার, আমি প্র্যাকটিস করতে পারিনি। এখানে কি কোনো নাটক চলছে যে তুমি প্র্যাকটিস করতে পারোনি বলে টেস্ট দিতে পারবে না? এই টেস্ট অ্যালাউ না হলে কিন্তু ফাইনালে আমি তোমাকে বসতে দেব না। নাও ইউ গিভ দ্য আনসার। প্র্যাকটিস করনি কেন? ফারিন চুপ করে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলো। তা দেখে নির্ঝর রেগে গিয়ে বলল, আনসার মি। নির্ঝরের এমন চিৎকারে পুরো ক্লাসের সবাই লেখা বন্ধ করে তার আর ফারিনের দিকে তাকালো। ফারিন চোখ মুখ বন্ধ করে দ্রুত বলল, স্যার, আমার শ্বশুর ঠ্যাং ভেঙে দিয়েছে। হোয়াট? ক্লাসের সবাই ফারিনের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। পাশ থেকে একটা মেয়ে নেহাকে সামান্য ধাক্কা দিয়ে বলল, মাহেরা ফারিন কি বিবাহিত? আরে না, কি বলছো? কিন্তু ওই যে বললো। নেহা অবাক, ফারিন কী সব বলছে? এদিকে ফারিন নিজেও হতভম্ব, কি বলল সে? অন্যদিকে নির্ঝর অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে তাকিয়ে আছে তার দিকে। ফারিন আমতা আমতা করে বলল, না মানে মানে স্যার। গেট আউট। ফারিন বোকা দৃষ্টি নিক্ষেপ করে বলল, জি স্যার। আই সে গেট আউট ফ্রম মাই ক্লাস রাইট নাও। ফারিন আর কিছু বলতে পারল না। পুরো ক্লাস তার দিকে তাকিয়ে কেউ কেউ মুখ চেপে হাসছে। ফারিনের এবার বেশ রাগ হলো। সে রাগে ধূপধাপ পা ফেলে রুম থেকে বের হয়ে গেল। কিছুক্ষণ পর কলেজ ক্যাম্পাস থেকে কিছুটা দূরে একটা পার্কের বেঞ্চে বসে আছে ফারিন। তার বাঁ পাশে নেহা, ডান পাশে আরা বসে আছে। আর তাদের ঠিক সামনেই দাঁড়িয়ে আছে ইমন আর রায়ান। লিসা মায়ের অসুস্থতার কারণে টেস্ট দিয়ে চলে গেছে। সবাই নিশ্চুপ। হঠাৎই নীরবতা ভেঙে ইমন বলল, এবার নেহাও যোগ হলো। নেহা সবাইকে থামিয়ে বলল। সবাই অবাক হয়ে একে অপরের দিকে তাকালো। ইমন বলল, ভাইরে ভাই, ওইটা কি ছিল পারু? ঠ্যাং ভেঙে গেছে, তাও আবার শ্বশুরের। তুই বিয়ে কবে করলি? হ্যাঁ, ফারুক ফাইজলামের একটা লিমিট থাকে। স্যারের সাথে ওইভাবে কেউ কথা বলে? আর কি করতাম, এমনিতেই একটা প্যারে আছি। তারপরে রক্তচোষা বারবার কানের সামনে চিল্লাছিল। তাই বলে শ্বশুরের ঠ্যাং ভেঙে গেছে? আরে তখন কিছু মাথায় আসছিল না, কি আর বলবো। এবার আমাদের অ্যাকচুয়ালি কারণটা বল। প্র্যাকটিস করিসনি কেন তুই? ফাইনালে অ্যালাউ করবে না। এইটা কি কলেজের টেস্ট ছিল নাকি? এইটা তো উনি ক্লাস টেস্ট নিলেন। এর জন্য যদি আমাকে ফাইনালে না বসতে দেয় তাহলে আমি প্রিন্সিপাল আঙ্কেলকে গিয়ে বলবো। ওরে বাবা, এমনিতে তুই কিছু লিখিসনি, তারপরও এত গলাবাজি। থামবি তোরা? আর ফারু, তোর কি হয়েছে রে? কালকে রাতে দেখলাম অনেকক্ষণ ধরে আঙ্কেল আন্টির সাথে ব্যালকনিতে দাঁড়িয়ে কি সব কথাবার্তা বললি। তারপর থেকে এমন অদ্ভুত বিহেভ করছিস, মানে কি? কি হয়েছে রে ফারুক? খোলাসা করে বল তো, এনি প্রবলেম? শুধু প্রবলেমের বাপ দাদা ভাই বোন সহ 14 গোষ্ঠী এসে হাজির হয়েছে। মানে আমার বিয়ে ঠিক করেছে আমার বাবা মা। মানে কি?
কবে কখন কার সাথে? কই আমায় তো কিছু বললি না? তোরে দেখতে এসেছিল, আমি ওর রুমমেট, তাই কিছু বলিনি। যাই হোক, কার সাথে বিয়ে ঠিক হয়েছে? তোর কোনো কাজিন? আরে না, আমার এরকম কোনো কাজিন থাকলে তো কবেই লেখাপড়া ছেড়ে গলায় ঝুলিয়ে পড়তাম। কিন্তু আমি তো আর সিনেমা বা উপন্যাসের নায়িকা নই যে নায়কের মতো কাজিন থাকবে। তাহলে হুট করে আঙ্কেল আন্টি কার সাথে ঠিক করলো? আরে ঠিক বিয়ে ঠিক করেনি, বাট বাবা বলেছে যে ওই ছেলেকেই বিয়ে করতে হবে, না হলে তোরা তো আমার বাবাকে চিনিস ভালো করে। আচ্ছা বুঝলাম, তোর কোনো কাজিন নেই, কিন্তু হঠাৎ করে তোর বাবা কোন ছেলে ধরে আনলো তোর জন্য? এ কোনো কোনো সাধারণ ছেলে নয় লা, এ হলো আমার বাবার পছন্দের ছেলে, মোর বাবার পিচ্চিকালের বেস্ট ফ্রেন্ডের ছেলে, তার উপরে আবার বিসিএস ক্যাডার। সিরিয়াসলি ফারু, এই সময় তোর মজার মুড আছে? মুড থাকবে না মানে? আই এম অলওয়েজ কুল ব্রো। তা একটু আগে অমন ঢং করতেছিলি কেন? এমন ভাব দেখাচ্ছিলি যেন বিয়ে ঠিক হয়ে গেছে। এই টেনশনই তুই ম্যাথ করতে পারিসনি। টেনশন তো একটু হচ্ছে যিনি না জানি কার কার সাথে বিয়ে ঠিক করেছে। আর সবচেয়ে বড় কথা, আমার এখন বিয়ে করে একদম মুড নেই। বিয়ে করার জন্য আবার মুডের প্রয়োজন হয়? অফকোর্স বেবি, মুড না থাকলে দেখা গেল আমি সাজুগুজু করলেও ছবি ভালো উঠলো না। আমি তো বিয়ে করব মূলত ছবি তোলার জন্যই, বুঝছিস? আসলেও ফারু, তোর বরের কপাল খারাপ আছে। সেসব বাদ দে, এখন বল কি করে গেলে বিয়েটা ভেঙে যাবে আর আমার দোষও হবে না? তোর নিজের মাথায় তো সারাক্ষণ উদ্ভুত চিন্তা ভাবনা ঘোরাঘুরি করে, এখন আবার আমাদের হেল্প নিচ্ছিস কেন? কালকে রাতে অনেক ভেবেছি, এটা একটু যুক্তিগত মনে হচ্ছে না। কি কি ভাবলি? এই ধরনের সামনে খুঁড়িয়ে হাঁটা, টেরা হয়ে তাকানো, অথবা তুলতুলি দিয়ে কথা বলা। সবাই একযোগে হেসে উঠল। রায়ান নিজেকে সামলাতে সামলাতে বলল, বুদ্ধিগুলো ভালো, কিন্তু এগুলো পুরাতন হয়ে গেছে। ঠিক ঠিক। তাহলে তোরাই কিছু বুদ্ধি দে না। তারা কথা বলতে বলতেই হঠাৎ ফারিনের ফোন বেজে উঠল। স্ক্রিনে তাকিয়ে দেখলো তার মা কল দিচ্ছে। প্রথমে রিসিভ না করলো, বারবার ফোন আসার কারণে শেষমেশ সে রিসিভ করলো। হ্যালো আম্মু। কোথায় তুই? আম্মু, এই তো কলেজে। তোকে না কালকে রাতে বললাম আজকে কলেজে যাওয়ার প্রয়োজন নেই, বাসায় আয়, বিকালে আঙ্কেল আন্টিরা আসবে। কিন্তু আম্মু। কিন্তু কি ফারু, আগামী 2 ঘন্টার ভিতরে তোকে আমি বাসায় দেখতে চাই। তোর আব্বু তো তোকে কিছু বলবে না, আমার সাথে রাগারাগি করছে, ভালো করে জানিস তোর আব্বু কি পরিমাণ তিরিক্ষি মেজাজের। আচ্ছা তুমি রাখো, আমি আসছি। দোষ যাই হোক, ছেলে কিন্তু নির্জন স্যারের মতো হ্যান্ডসাম হওয়া চাই। ফারিন রেগে গিয়ে বলল, চুলায় যাক তোদের নির্জন স্যার, আমি মরতেছি আমার জ্বালায়। তারপর নেহার দিকে ফিরে বলল, তুই কি আসবি নাকি থাকবি? আমি কিন্তু বাসা থেকে ডিরেক্ট ডুমুরিয়া যাব। নেহার সাথে সাথে ইমন আর রায়ানও বলল, হ্যাঁ আসছি। রিক্সা থেকে নেমে ভাড়া মিটিয়ে শিশির পা বাড়ালো আনায়াদের ধূসর 2তলা বিল্ডিং এর দিকে। কলিং বেল বাজতেই বের হয়ে আসলেন আনায়ার আম্মু। আগে হলে ইনায়া আসতো, কিন্তু রিসেন্ট বিয়ে হওয়ার কারণে সে এখন শ্বশুর বাড়ি আছে। আনায়ার আম্মু শিশিরকে দেখে স্নিগ্ধ হেসে জড়িয়ে ধরলেন। শিশির মুচকি হেসে বলল, কেমন আছেন আন্টি? আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু এই তোর আসার সময় হলো? না আসলে আমরা 3 দিন হচ্ছে সুইজারল্যান্ড থেকে এসেছি, তার উপর আবার বাসায় লোকজন ছিল, এই জন্য আসতে পারিনি। তাকে ভিতরে এনে বসতে দিতে দিতে বললেন, তুই একটু বস, আমি শরবত বানিয়ে নিয়ে আসি। তুই আসবি জানলে আমি তোর ফেভারিট নুডলস বানাতাম। না না আন্টি, কিছু লাগবে না, আপনি ব্যস্ত হবেন না। শুধু বলুন আনায়া কোথায়, ও আজকে ভার্সিটিতে যায়নি? আনায়া কিছু না, শুধু যেতে যেতে থমকে দাঁড়ালেন। শিশিরের দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে বললেন, আজকে নাকি ভার্সিটির ক্লাস নেই? অত সকাল থেকে দরজা খুলিনি। কালকে রাতে বলেছিল যে আজকে ক্লাস নেই, যাবে না ভার্সিটি। শিশির কিছুটা অবাক হয়ে বলল, কি আন্টি, ও বাইরে আসেনি? আমার ফোনটা তো ধরছে না আন্টি, ও রুমে আছে না? হ্যাঁ, ও তো রুমেই সকাল থেকে বের হয়নি একটু। আচ্ছা আন্টি। শিশির কথাটা বলে দ্রুত সিঁড়ি দিয়ে উপরে উঠে গেল। আনার দরজার সামনে দাঁড়িয়ে 2-3 বার নক করলো, কিন্তু ভিতর থেকে কোনো সারা শব্দ নেই। এবার শিশির বেশ চিন্তিত গলায় বলল, আয়ো বেবি, দরজাটা খোল।
বেশ কিছুক্ষণ বাদে আনা দরজা খুলল। তার চোখগুলো ফুলে গেছে, চুলগুলো এলোমেলো, ওড়নাটা কোনো রকম বুকের উপর দেওয়া। কেমন অগোছালো লাগছে তাকে, কিন্তু সে তো এরকম অগোছালো থাকে না। শিশির বেশ উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, কি হয়েছে জান তোর? ফোন ধরছিলে না কেন? আর কালকে হৃদিত ভাইয়ার সাথে কি কথাবার্তা হলো? কি এমন কথা বলছিলি তোরা? তারপর থেকে হৃদিত ভাইয়াকেও ফোনে পাচ্ছি না। আনা হৃদিতের নাম শুনে বেশ রেগে গিয়ে বলল, একদম আমার সামনে ওই লোকের নাম নিবি না। কি মনে করে কেউ নিয়ে নিজেকে কোনো সিনেমার হিরো? আমি কি আমাকে বলেছিলাম যে ওর পেছনে ঘুরঘুর করতে? কেন করেছিলেন আমার পেছনে ঘুরঘুর? আর এখন কেন ছেড়ে চলে গেল? হ্যাঁ, কেন কালকে আমাকে অত কঠিন কঠিন কথা শোনালো? আনার চোখ ফেটে গড়িয়ে পড়ল নোনা জল। তাকে এমন অস্থির কণ্ঠে কথা বলতে শুনে শিশির তাকে নিজের বুকে জড়িয়ে বলল, কি হয়েছে জান? এমন করছিস কেন? মিস করছিস হৃদিত ভাইকে? ফোন দিব? আনা ফুপিয়ে উঠে বলল, না, একদম ফোন দিবি না ওনাকে। উনি যতক্ষণ নিজে থেকে ফোন দেবেন ওনার কাছে একদম ফোন দিবি না। শিশির এবার তাকে বুক থেকে তুলে মুচকি হেসে বলল, দেখছিস ওনার একদিনের ইগনোর করা তোর সহ্য হচ্ছে না? আর তুই কিভাবে দিনের পর দিন ওনাকে ইগনোর করেছিস? তুই ভালোবেসে ফেলেছিস ওনাকে আয়ু। ইউ লাভ। ওসব লাভটাপ কিচ্ছু না, শুধু ওনার ইগনোর করাটা। ওসব লাভটাপ কিছু না, শুধু ওনার ইগনোর করাটা আমি মেনে নিতে পারছি না। উনি কেন কালকে এভাবে আমার সাথে ওভাবে কথা বললো? এটাই তো ভালোবাসা বলে রে পাগলি। ওনার সামান্য কিছু কথায় তুই এত কষ্ট পাচ্ছিস। একবার ভাব, অন্য কেউ তোকে এরকম করে বললে তুই কষ্ট পেতিস? অন্য কোনো ছেলে যদি বলতো? নিশ্চয়ই না। আনা মনে মনে ভাবলেও সত্যি তো, অন্য কেউ যদি তাকে বলতো, ইনফ্যাক্ট অন্য কোনো ছেলে বললেও তো তার তো কষ্ট লাগতো না। কিন্তু হৃদিত, তাহলে কি সে ভিন্ন? আসলেও কি সে দ্বিতীয়বার কারো প্রেমে পড়েছে? না না না, কোনোদিনই না। সে নিজেই নিজেকে শান্ত করে প্রসঙ্গ পাল্টে বলল, তা তুই এত কিছু কোথা থেকে জানলি? তুই কি কারো প্রেমে পড়েছিস নাকি? শিশির কিছুটা চুপসে গেল। আসলেও কি নাহিয়ানের প্রতি তার যে অনুভূতি সেটা কি ভালোবাসা নাকি শুধুই ভালো লাগা? ভালোবাসা একটা দীর্ঘস্থায়ী জিনিস, আর ভালো লাগাটা ক্ষণিকের। তাহলে শিশিরের কি দীর্ঘস্থায়ী নাকি ক্ষণিকের? ব্যাপারটা একবার ঝালাই করে নিলে মন্দ হয় না। সে নাহিয়ানের থেকে কিছুদিন দূরে থাকবে, তাহলেই বুঝবে এটা ভালো লাগা না ভালোবাসা। কিন্তু নাহিয়ান যে মানুষ, সে না তো নিজেকে শিশিরের থেকে দূরে রাখবেন, না তো শিশিরকে তার থেকে দূরে যেতে দিবে। শিশিরের এমন ভাবনার গহীনে তলিয়ে যেতে দেখে আনায়া সামান্য ধাক্কা দিয়ে বলল, কিরে বল কিছু। হঠাৎ আনায়া লক্ষ্য করলো শিশিরের গলার কাছে গোল করে লাল হয়ে যাওয়া একটা দাগ। মনে হচ্ছে সেখানে কিছু বেশ জোরে কামড় দিয়েছে। আনায়া চিন্তিত সাথে অবাক কণ্ঠে শুধালো, বেবি, তোর গলায় কি হয়েছে রে? শিশির কিছুটা ভরকে গেল। মনে পড়ে গেল কালকের রাতের কথা, যখন নাহিয়ান তার গলায় মুখ ডুবিয়ে দিয়েছিল। তারপর সে লজ্জায় লাল হয়ে অন্যদিকে ঘুরে গেল। আনায়া বেশ উদ্বিগ্ন। সে বলল, মনে তো হচ্ছে বিষাক্ত কিছুতে কামড়িয়েছে। তুই বস, আমি মলমটা নিয়ে আসি। শিশির তার হাত টেনে ধরে বলল, লাগবে না, তুই বস। লাগবে না মানে? এখান থেকে ইনফেকশন হয়ে যেতে পারে। কথাটা বলে আনা একটা মলম এনে সযত্নে শিশিরের গলায় লাগিয়ে দিতে দিতে বলল, তা বললি না তো কিসে কামড়িয়েছে? শিশির আমতামটা করে বলল, মনে হয় কোনো বিষাক্ত পোকায়, কিন্তু আমি টের পাইনি জানিস। আনা দুষ্টু হেসে বলল, আমার তো মনে হচ্ছে কোনো প্রাপ্তবয়স্ক হ্যান্ডসাম ড্যাশিং পোকায় কামড়িয়েছে। শিশির অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বলল, মানে? আনা হেসে বলল, আর নাটক করতে হবে না প্রিয়, আমি সবটা জানি। এখন বল, তোরা বাড়ির সবাই কে কবে বলেছিস? আর আমাদের বিয়ের দাওয়াত কবে খাওয়াচ্ছিস? দোস্ত দেখ, তুই যা ভাবছিস একদম এরকম না। উনি আমাকে জোর করে। আমি সবটা জানি, শুধু অপেক্ষা করছিলাম তোর মুখ থেকে শোনার জন্য। কিন্তু তুই তো বললি না, তাই আমি বললাম। আমি তোকে বলতামই, কিন্তু। থাক, আর কিন্তু কিন্তু করতে হবে না। এখন বল, বাড়ি কবে জানাচ্ছিস? আমি কেন জানাবো? আমি কি ওনাকে জোর করে বিয়ে করেছি নাকি? উনি আমায় জোর করে বিয়ে করেছে, ওনাকেই জানাতে হবে। আনা হেসে উঠল। দুই বান্ধবীর কথোপকথন আর গল্প গুজবে কেটে গেল বেশ কিছু সময়। দুপুর গড়িয়ে প্রায় বিকেল। শিশির চলে যাওয়ার জন্য বাসার বাইরে আসতে দেখতে পায় রাস্তার সাইডে বাইকের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে মোবাইল চাপছে নাহিয়ান। আনা নাহিয়ানকে দেখে মুচকি হেসে বলে, তোমার হ্যান্ডসাম পোকা চলে এসেছে, যাও তাহলে, এখন তো আর আমার প্রয়োজন নেই। শিশির কিছুটা লজ্জা মিশ্রিত কণ্ঠে বলে, আয়ু। আনা মুচকি হেসে তাকে বিদায় জানিয়ে ভেতরে চলে যায়। সে চলে যেতে শিশির নাহিয়ানের দিকে এগিয়ে এসে বলে, আপনি এখানে?
আর এই গরমের ভেতর হেলমেট মাথায় দিয়ে রেখেছেন কেন? নাহিয়ান দুষ্টু হেসে বলল, কি আর করব বলুন? আমার একটা জেলাস বউ আছে। সে আবার যদি কোনো মেয়ে আমায় দেখে তাহলে তার কলিজা ভুনা করে খেতে চায়। তাই আর কি করার, নিজেই মুখ ঢেকে ঘুরে বেড়াচ্ছি। না হলে যদি আমার বউটা যদি আবার খুনটুন করে বসে তাহলে তো সে জেলে চলে যাবে। আর বউ ছাড়া থাকা তো আমার পক্ষে সম্ভব না। এই জন্য শিশির বুঝতে পারলো নাহিয়ান কথাগুলো কেন বলছে। সে কিছুটা রেগে গিয়ে বলল, আপনি কি নিজেকে শাহরুখ খান মনে করেন যে মেয়েরা আপনাকে দেখলেই ক্রাশ খাবে? কি জানি, কিন্তু আমার বউয়ের চোখে আমি আবার অনেক সুন্দর, তো এই জন্য। তাহলে আপনার বউয়ের চোখে সমস্যা, ডক্টর দেখান। নাহিয়ান বাইকে বসতে বসতে বলল, হবে হয়তো। তা ম্যাম, আপনি কি বসবেন নাকি রোদের ভেতর দাঁড়িয়ে ঝগড়া করবেন? তার মানে আপনি কি আমাকে ঝুগড়ুটে বলতে চাচ্ছেন? না না ম্যাম, কি যে বলেন আপনি! কেন ঝগড়াটে হতে যাবেন? আপনি তো আসমানের পরী। ফ্লার্ট করছেন? তা এক প্রকার। আপনার না ঘরে বউ আছে? আপনারও তো হাজবেন্ড আছে। শিশির কিছুটা দুষ্টুমি করে বলল, আমি কি একবারও বলেছি আমার হাজব্যান্ড আছে? আমি সিঙ্গেল। তাই নাকি? হুম। কিন্তু আমার কেন জানি মনে হলো আপনি ম্যারিড। কেন, আপনি আমার সাথে ম্যারিডের কোনো সাইন দেখলেন যে মনে হলো আমি ম্যারিড? ও আচ্ছা, তাহলে বাসায় চলুন। আজকে থেকে আপনার কাছে অতি দ্রুত যাতে ম্যারিডের সবচেয়ে বড় সাইন চলে আসে সেই ব্যবস্থা করব। কি ব্যবস্থা? নসিকে আনার ব্যবস্থা। শিশির বেশ অবাক হয়ে বলল, নসিকে? নাহিয়ান কোনো রকম ভনিতা না দেখে স্পষ্টভাবে বলল, আপনার আর আমার ভবিষ্যৎ প্রিন্সেস। শিশির এবার বেশ লজ্জা পেল। এই লোকটাও না লাগামহীন একেবারে, কখন যে কি বলে বসে। সে আর কিছু না বলে বাইকের পিছনে উঠে বসলো। নাহিয়ান মুচকি হেসে বাইক স্টার্ট দিল। বাইক চলছে ঢাকার ব্যস্ততম সড়ক দিয়ে। হঠাৎই শিশির বলল, আপনি কি করে জানলেন আমি আনায়াদের বাসায়? আমি ফার্স্টে আপনাদের ভার্সিটিতে গেছিলাম, সেখান থেকে জানতে পারি আপনি ক্লাস মিস করে বান্ধবীর বাসায় এসে গল্প করছেন। একদমই ক্লাস মিস করিনি। বাকি যেগুলো ইম্পর্টেন্ট না, মানে আই থিঙ্ক আর কি যে ইম্পর্টেন্ট নয় আমার জন্য। মানে বাই দ্য ওয়ে, আপনাকে কে বললো আমি আনায়াদের বাসায়? আশা? ওরে বাবা, না, একদমই না। ওই মেয়ে তো আমার ত্রিসীমানায়ও আসেনি। স্বজন না কে একটা আছে না, ও বলল। ও আচ্ছা। কিন্তু পরক্ষণে কি একটা ভেবে চোখ সরু করে বলল, কেন, আশা আপনার কাছে আসেনি বলে কি আপনার কষ্ট হচ্ছিল? নাহিয়ান এক হাত দিয়ে বাইক হ্যান্ডেল করতে করতে অন্য হাত দিয়ে শিশিরের হাতের উপর হাত রেখে বলল, আপনার কি মনে হয়? নাহিয়ানের এমন হঠাৎ স্পর্শে শিশির খানিকটা কেঁপে উঠল। তারপর দ্রুত হাত ছাড়ি নিতে বলল, কিছু না। নাহিয়ান শিশির কেমন লজ্জা পেতে দেখে মুচকি হাসলো। সে হাত ছাড়লো না, বরং আরো শক্ত করে ধরলো। কিন্তু শিশিরের মনে ঘুরপাক খাচ্ছে আরো কিছু প্রশ্ন। সেটা শোনার জন্য নাহিয়ানকে নিয়ে ভাবছে, কিন্তু কি বলে ডাকবে। প্রত্যেকবারই কি শুনুন, এই যে, ওই যে, এভাবে সম্বোধন করা ঠিক? আগে তো তাও নাহিয়ান ভাই বলে ডাকতো, কিন্তু এখন কি বলবে? যাই হোক, সে বুকে কিছু সাহসের সঞ্চয় করে আস্তে করে ডাকলো, নাহিন ভাই। সাথে সাথে নাহিয়ান বাইকে ব্রেক বসালো। শিশির এসে পড়ল নাহিয়ানের পিঠের উপর। সে ভরকে গিয়ে প্রশ্ন করলো, কি হলো? আমি তোর কোন দিকের ভাই লাগি? হ্যাঁ, তুই আমাকে ভাই বলিস, তাহলে নসি কি আমাকে মামা বলে ডাকবে? এই লোকটাকে বোঝা যায় না কখন যে হুট করে রেগে যায়। শিশির তো শুধু নাহিয়ান ভাই বলেছে, তাতেই এত রাগ? সে আমতা আমতা করে বলল, তাছাড়া আর কি বলবো, প্রত্যেকবার এই কি এই যে ওই যে বলতে ভালো লাগে। কে বলেছে যে ওই যে বলতে? আমাকে নসির পাপা বলে ডাকবি। শিশির কিছুটা লজ্জা পেল, পরক্ষণে মাথা নিচু করে আসতে বলল, আচ্ছা, কি আচ্ছা? এখন থেকে নসির পাপা বলে ডাকবো। এক্ষুনি একবার ডাক। শিশির অবাক হলো। এখনই নাহিয়ান আবার বলল, কি হলো? পারবো না। কেন? আমার লজ্জা করে। ওরে আমার লজ্জাবতী লতা পাতা, যখন নিজের বরকে ভাই বলো তখন তোমার লজ্জা কোথায় যায়? এক্ষুনি একবার না বললে আমি এখান থেকে বাইকই সরাবো না। শিশির ভালো করে তাকিয়ে দেখলো আশেপাশে অনেক গাড়ি, আর এটা পার্কিং এরিয়াও না। এক্ষুনি ট্রাফিক পুলিশের সবার সামনে হাস্যরস করবে তাদের। সে দ্রুত নাহিয়ানকে বলল, এখান থেকে চলুন প্লিজ। কিন্তু নাহিয়ানও নাছর বান্দা। সে একগুঁয়েমি স্বরে বলল, আগে আমি যা বললাম সেটা করতে হবে। শিশির আর উপায়ন্তর না পেয়ে চোখ বন্ধ করে দ্রুত বলল, নসির পাপা। এভাবে নয়, একটু রোমান্টিক ভাবে বলো, নসির বাবা চলো। শিশিরের এবার বেশ রাগ হচ্ছে। রাস্তার মধ্যে দাঁড়িয়ে কি সব, কিন্তু ও কি আর করার, নাহিয়ানও নাছর বান্দা। তাই শিশির নিজেকে শান্ত রেখে বলল, নসির পাপা চলুন। চলুন না, চলো। শিশির নাক মুখ সিটকে বলল, নসির পাপা চলো। আহা ডার্লিং, পুরো হৃৎপিণ্ডে গিয়ে লাগলো। শিশির মনে মনে বলল,
কিডনি, লিভার, কলিজা, যকৃৎ, অগ্ন্যাশয় সব কিছুতে লাগবে, সব কিছুতে লাগবে। শুধু একবার বাড়িতে চলো। পশ্চিম আকাশে সূর্য প্রায় অস্তমিত, গোধূলি লগ্নের আলোয় লাল হয়ে এসেছে চারিপাশ। গাড়ি এসে থামলো একটা 2 তলা ভবনের সামনে। সামনের সিটে ড্রাইভারের সাথে বসে আছেন ইমরান চৌধুরী। আজ খুবই উৎফুল্ল তিনি। কতদিন পর নিজের পুরাতন বন্ধুর বাসায় এসেছেন তাকে দেওয়া ছোটবেলার কথা রাখতে। অন্যদিকে গাড়ির ব্যাক সিটে বসে আছেন হাসনা চৌধুরী, নিঝুম আর নির্ঝর। হাসনা চৌধুরীর মুখটা মলিন। তিনি চেয়েছিলেন তার ছেলের জীবনে ফারিনের মতো কেউ আসুক, কিন্তু পাশে নিঝুম বসা চারিপাশের সৌন্দর্য উপভোগ করছে সে। ডান সাইডে নির্ঝর মোবাইলে কি একটা কাজ করছে। গাড়ি থামায় ইমরান চৌধুরী সবার উদ্দেশ্যে বলেন, চলে এসেছি, নামো সবাই। তার কণ্ঠে যেন আবেগ ঝরে পড়ছে। নির্ঝর ফোন থেকে মুখ তুলে চোখে মুখে একরাশ বিরক্তি নিয়ে বাইরে তাকালো। এখানে আসার কোনো রকম ইচ্ছা ছিল না তার। মেয়ে কি কোনো পণ্য নাকি যে দেখতে আসতে হবে? বাবা মার পছন্দ নাই তো তার পছন্দ, কিন্তু তাকে এখানে নাকি মানে সে বুঝতে পারলো না। সে তো আসতেই চায়নি, বাবার আদেশে আসতে বাধ্য হয়েছে। গাড়ি থেকে নামতে নির্ঝরে দেখা হলো ইমদাদের সাথে। ইমদাদ নির্ঝরকে দেখে জড়িয়ে ধরে বলল, কি ব্যাপার দোষ, তুই এখানে? আরে কতদিন পর দেখা, কি অবস্থা তোর? আর অবস্থা, তুই তো বিশেষে টিকে গেলি। আমার তো সেসব বাদ দে, এখানে কি করছিস? তখনই পেছন থেকে ইমরান চৌধুরী বলল, নির্ঝর, দ্রুত এসো। তোমরা যেতে লাগো, বাবা আসছি। দ্রুত এসো, ওই মেয়েটা কতক্ষণ ধরে ওয়েট করে বসে আছে। কথাটা বলে তিনি হাসনা চৌধুরী, নিঝুম আর ড্রাইভারকে নিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করলেন। তাদেরকে দেখে ইমদাদ বলল, বাই এনি চান্স তুই কি মেয়ে দেখতে এসেছিস? পুতুলকে? আমিও তো নাম টাম জানি নাকি, বাবা বাবা বলেছে তাই এসেছি। তুই সেই খাসটাই থেকে গেলি। যাই হোক, যদি পুতুলকে দেখতে আসিস তাহলে তো এলাকায় শোকপাত্রা ছেপে যাবে। মানে? পুতুল যে এলাকার কতগুলো ছেলের ক্রাশ, তারই মনে হয় হিসাব নেই। কিন্তু ডোন্ট ওয়ারি, ওই মেয়ে কাউকে পাত্তা দেয় না, বরং যে লেভেলে টাইট, তাই আল্লাহ। যাই হোক, তুই যা, দেরি হয়ে যাচ্ছে আবার। এদিকে এক মাথা ঘুমটা দিয়ে হাতে একটা ট্রেতে কিছু ফল আর শরবত নিয়ে ড্রয়িং রুমে প্রবেশ করেছে ফারিন। ইচ্ছে তো করছে এক্ষুনি ট্রেটা ফ্লোরে আছাড় মেরে ভেঙে ফেলতে, কিন্তু কি আর করার, সবার সামনেই তার সামনেই তার বাবা মা বসে আছে। এখন হঠাৎ একটা অপরিচিত পুরুষালী কণ্ঠ, মা, ঘুমটাকে একটু সরাও তো। ফারিনের ইচ্ছে করছে ট্রেটা দিয়ে লোকটার মাথায় একটা বাড়ি দিয়ে বলতে, বেড়া ছবি দেখে আসেনি, এখন আবার ঘুমটা তুলতে দেখতে হবে? একটু পর বলবে একটু হেঁটে দেখাও, তারপর চুলটা মেলে দেখো। কেন রে ভাই, আমি কি বাজারে পণ্য? কথাগুলো গলার কাছে এসে আটকে গেল। তার বাস্তবতা সম্পূর্ণই ভিন্ন। এই লোকটা তার বাবার বেস্ট ফ্রেন্ড, কিছুই বলতে পারবে না সে। আলতো হাতে ঘোমটাটা সরালো সে। তখনই ড্রয়িং রুমে প্রবেশ করলো নির্ঝর। চোখাচোখি হতেই দুজনে বেশ অবাক হলো। তুমি? আপনি? পাত্রী কি তুমি? আপনি কি পাত্র? এবার দুজনই একসাথে বলল, ও শিট, এই বিয়ে ক্যান্সেল। ও শিট, এই বিয়ে ক্যান্সেল। ফারিনের কণ্ঠে তার দিকে চমকে তাকালেন হাসান চৌধুরী। অন্যদিকে মেয়ের এমন ব্যবহারে মোস্তফা কামাল সাহেব ফাহমিদা আনামের দিকে রাগী দৃষ্টি নিক্ষেপ করলেন। ফাহমিদা আনাস মুখে অনিচ্ছুক হাসি রেখা টেনে মেয়েকে সবার থেকে কিছুটা দূরে নিয়ে গেলেন। উফ আম্মু, হাত ছাড়ো, লাগছে তো। লাগার জন্যই তো ধরেছি। আম্মু, তুই কি রে ফারু, সারা জীবন তোর আর তোর বাবার মুখ দেখতে দেখতেই তো আমার জীবন কেটে গেল। আর কত? আমি কি করলাম? ওইখানে এভাবে সিন ক্রিয়েট করলি কেন? ওরা কি মনে করবে বলতো, যে তোর মা তোকে ভালো শিক্ষা দেয়নি? ভালো লাগবে তখন? যা ইচ্ছা মনে করুক মা, আমি এখানে তো শুধু বলিনি, নির্জন স্যারও বলেছে। নির্ঝর স্যার মানে? তুই কি নির্ঝরকে আগে থেকে চিনিস? চিনবো না কেন, ওই তো হিটলার। ফাহমিদা আনম অবাক হয়ে বললেন, মানে তোদের নির্ঝর স্যার? জি। আর আম্মু, আমি তো তোমার সাথে সব কথা শেয়ার করে ফেলি। তুমি তো জানো এই হিটলারের বাচ্চা কি লেভেলে হিটলার, ওকে বিয়ে করা কি সম্ভব? সেটা তো ঠিক, কিন্তু ওটাই যে ইমরান ভাইয়ের ছেলে সেটা তো জানতাম না। ইমরান ভাইয়ের ছেলে তো ভালো বিসিএস ক্যাডার, আর তোর বাবাকে তো চিনিস। এখানে আমার কিচ্ছু করার নেই মা। তোমার কিছু করার না থাকলেও আমার আছে, আমি ওকে বিয়ে করব না। তুই কি চাচ্ছিস তোর বাবা আর আমার সম্পর্ক ভেঙে যাক? এখানে বাবার তোমার সম্পর্কের কথা কোত্থেকে আসছে মা? আপনি খুব ভালো করে জানিস ইমরান ভাই আর তোর বাবার কত ভালো বন্ধুত্ব।
এখন যদি তোর কারণে সম্পর্ক ভেঙে যায় তাহলে তোর বাবা আমার সাথে সম্পর্ক ভেঙে দিতেও 2 বার ভাববে না। ফাহমিদা আবার কোনো কথা না বলে এখান থেকে চলে যায়। ফারিন নিষ্পলক চেয়ে থাকে সেদিকে। এখন সে কি করবে? তখনই পাশ থেকে কেউ একজন বলে, কিরে ফারু, কেমন লাগছে? এবার তো মনে হচ্ছে রক্তচোষাটাকে তোর বিয়ে করতে হবে। যাই হোক, আমার কিন্তু নির্ঝর ভাইয়াকে ভীষণ ভালো লেগেছে। ফারিন রাগী দৃষ্টিতে পাশে তাকিয়ে দেখতে পায় টেবিলের উপর বসে আপেল খাচ্ছে আর পা দোলাচ্ছে তার ভাই ফারদিন। বয়সে তার থেকে 2 বছরের ছোট, মুখে দুষ্টু হাসি। এমনিতে ফারিনের আর ফারদিনের সারা দিন রাত ঝগড়া বাঁধে। ফারিন যখন বাড়ি আসে তখন বোঝা যায় যে 2 ভাই বোন এক জায়গায় হয়েছে। আর এখন এই মুহূর্তে এমনিতেই তার মাথা গরম। তারপর ফারদিনের উল্টাপাল্টা কথা। ফারিন নিচু থেকে নিজের জুতা হাতে নিয়ে বলল, দেখছি সেটা কি এখন যদি এটা না খেতে চাস তাহলে সর, না হলে কিন্তু সত্যি সত্যি বাড়ি মারবো। ফারদিন দ্রুত টেবিল থেকে নেমে বাইরে গিয়ে দরজায় উকি মেরে বলল, বেস্ট অফ লাক আপমনি। ফারদিনের বাচ্চা, সরলি? ফারিন দুষ্টু হেসে দৌড় দিল। এদিকে এই তাহলে তোমার সেই ফারিন? হ্যাঁ। মোস্তফা কামাল সাহেব কিছু না বুঝে বলল, এই তাহলে ফারিন মানে? ইমরান চৌধুরী তার দিকে তাকিয়ে হেসে বলল, আরে কি হয়েছে শুনি? নির্ঝরার পুতুল ফারিন একদিন ওদের কলেজের একটা ফাংশনে গান করছিল, সেখানেই ছিল তোর হাসনা ভাবি, আর সেই দিন থেকেই আমার কানের কাছে খালি ফারিন ফারিন করে। ও আচ্ছা। দুজনেই হাসলো। পাশ থেকে নির্ঝর ইমরান চৌধুরীকে ডেকে বলল, আমি বিয়ে করতে পারবো না বাবা। ইমরান চৌধুরী চোখ রাঙিয়ে তাকে বলল, বিয়ে করতে পারবে না মানে কি? অসভ্যতামি হচ্ছে? ভালোটা হতো তোমাদের বিয়েটা আমি আজকে দিয়ে দিতাম, কিন্তু অনুষ্ঠান করতে হবে তো, একমাত্র ছেলের বিয়ে বলে কথা। ইমরান চৌধুরী চোখ রাঙিয়ে তাকিয়ে বলল। নির্ঝর হাসনা চৌধুরীকে কিছু বলার আগে হাসনা চৌধুরী বলল, নির্ঝর, এতদিন তোর সব কথা আমি মেনে এসেছি, তোর বাবার আড়ালে আমি তোকে অনেক সাপোর্টও করেছি, কিন্তু আজকে একদম না। ফারিন মেয়েটাকে আমার নিজেরও অনেক পছন্দ, তাই তুই যদি সবার সামনে কানমোলা না খেতে চাস তো চুপচাপ যা বলছি মেনে নে। নির্ঝর চুপ করে থম মেরে বসে থাকলো। সে খুব ভালো করে বুঝতে পারছে এখন কিছু বলতে গেলে তার নিজেরই মান সম্মান কাটা যাবে, আর ফারিনের সামনে তো কখনোই নিজের মান সম্মান খোয়ানো যাবে না। তাই সে চুপচাপ বসে থাকলো। মোস্তফা কামাল ইমরান চৌধুরীর মুখে মিষ্টি তুলে দিয়ে বলল, তাহলে কি বলিস বন্ধু, বিয়ের দিন তারিখ কবে রাখবো? নিজরকে কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে, এখন তোদের যদি ফারিনকে পছন্দ হয়? ইমরান চৌধুরী দ্রুত মিষ্টি চিবিয়ে বললেন, আর পছন্দ অপছন্দের কি আছে? তোর মেয়ে মানে তো আমারও মেয়ে। আর তাছাড়া রইল বাকি হাসনার কথা। ও তো পুতুল শুনে আর আসতে চাচ্ছিল না, যখন জানতে পেরেছে পুতুলই তার ফারিন। দেখছিস না কি খুশি? ইমরান চৌধুরী আর মোস্তফা কামাল সাহেব হাসান না চৌধুরীর দিকে তাকালেন। তিনি ফাহমিদা আনামের সাথে গল্প করছেন, যেন দুজন বহুদিনের চেনা। তাহলে কি বিয়ের দিন তারিখ ঠিক করি? ইমরান চৌধুরী হাসনা চৌধুরীর দিকে তাকিয়ে ডেকে বললেন, হাসনা, এদিকে আসো ভাবি, আপনি আসেন। হাসনা চৌধুরী ও ফাহমিদা আনাম এগিয়ে আসলেন। ইমরান চৌধুরী নির্ঝরের দিকে তাকিয়ে বলল, নির্ঝর, তাহলে তুমি বাইরে থেকে ঘুরে আসো, এখন আমরা এখানে কথাবার্তা বলবো। পাশ থেকে মোস্তফা কামাল সাহেব বললেন, ও এই সন্ধ্যায় বেরিয়ে কোথায় যাবে? তার চেয়ে বাবা তুমি ফারিনের সাথে একটু একান্তে কথা বলে এসো, দুজনের একটু চেনা চেনা বাড়বে। নির্ঝর মনে মনে বলল, এমনিতেই যা চিনি তাতে আর কিছু লাগবে না। কিন্তু মোস্তফা কামাল সাহেবের দিকে তাকিয়ে বলল, না আঙ্কেল, থাকুক। নির্ঝর বেরিয়ে গেল। ফাহমিদা আনম, হাসান চৌধুরী, ইমরান চৌধুরী আর মোস্তফা কামাল মিলে বিয়ের তারিখ ঠিক করলেন সামনের সপ্তাহে শুক্রবারে। মোস্তফা কামাল বললেন, এত দ্রুত? পারলে তো তোর মেয়েকে আজকেই নিয়ে যাই, কিন্তু ফর্মালিটি বলে তো কিছু আছে নাকি? এমনিতে তুই তো সেই পিচ্ছিকাল থেকে আমার ছেলের জন্য দিয়েই রেখেছিস। তা ঠিক। সবাই একযোগে হেসে উঠল। আর এটাই ঠিক করা হলো যে সামনের সপ্তাহে ফারিন আর তার হিটলারের বিয়ে। কেটে গেছে আরও 3 দিন। সময় যেন সোনালি পাখার ঝাপটায় ভেসে যাচ্ছে, ছুঁয়ে যাচ্ছে অপ্রকাশিত কিছু অনুভব, উড়ে চলেছে হৃদয়ের অজানা পথ বেয়ে। আর মাত্র 4 দিন পর নির্ঝরের বিয়ে। শিশিরা, তার মামাবাড়ির লোকজন আর নরিফা খানমরা আজ খুলনা যাবে। যদিও 2 দিন আগে রওনা দেওয়ার কথা ছিল, কিন্তু ইমতিয়াজ চৌধুরী আর শিকদার সার ব্যবসায়িক এক জটিলতায় কাল বিলম্ব হলো।
নাহিয়ান মঞ্জিল থেকে একে একে বের হচ্ছে গাড়ির বহর। বাড়ির সব গুরুজনেরা বাড়ির গাড়িতে গিয়েছে। ইলমার কমফোর্টের জন্য সৌজন্য, সাজিদ, ইলমা তিনজন মিলে একটা গাড়িতে গিয়েছে। তবে এখনও বাসায় নাহিয়ান আর শিশিরের রেডি হতেই একটু দেরি হয়ে গেছে। সবাই বের হয়ে গেছে বেশ অনেকক্ষণ হলো। নাহিয়ান এতক্ষণ ড্রয়িং রুমে বসেছিল, দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখে প্রায় 10:30 বাজতে চলল, কিন্তু এখনও কোনো খোঁজ খবর নেই শিশিরের। নাহিয়ান বেশ বিরক্ত হয়ে সিঁড়ি বেয়ে শিশিরের রুমের উদ্দেশ্যে পা বাড়ালো। এদিকে শিশির পড়েছে মহা ঝামেলায়। আনায়ের সাথে কথা বলতে বলতে এসে খেয়ালই করেনি বাসা থেকে সে যে জামাটা নিয়ে এসেছে তার চেন নিজে নিজে লাগানো যায় না, কাউকে দিয়ে লাগিয়ে নিতে হয়। আর এখন তো ইলমাও চলে গেছে, কাকে দিয়ে চেন লাগাবে সে চিন্তার মাঝে সে হঠাৎ টের পায় তার রুমের দিকে কেউ একজন আসছে। শিশির ভাবে হয়তো তহুরা আসছে। স্বস্তির নিঃশ্বাস ছাড়ে সে, পেছনে ঘুরে না তাকিয়ে সে বলে, তহু তাড়াতাড়ি আয় তো, ফেসে গেছি একদম, এই চেনটা একটু পারলে লাগিয়ে দে তো। দেখ না, একা একা মোটেও লাগানো যায় না। ব্যক্তিটি কোনো কথা না বলে নিঃশব্দে এগিয়ে আসে তার দিকে। কিছু একটা অদ্ভুত লাগে শিশিরে। সে কাছাকাছি আসতে শিশির টের পায় এটা তহুরা না। কাঁধে হালকা বাতাস ছুঁতে সে চমকে ঘুরে দাঁড়ায় আর এক পলকে ঝাঁপিয়ে পড়ে লজ্জার গভীরে। পেছনে দাঁড়িয়ে আছে নাহিয়ান। দ্রুত বিছানার পাশ থেকে একটা ওড়না টেনে নিয়ে পিঠ ঢেকে বলে, আপনি এখানে কি করছেন? কি হয়েছে? পেছন ঘোরো দেখি। শিশির লজ্জায় আরো আড়ষ্ট হয়ে বলে, কিছু না, আপনি প্লিজ বাইরে যান আর তহুরাকে পাঠান। নাহিয়ান বাঁকা হেসে তার দিকে এগিয়ে আসতে আসতে বলে, বাবা, আমার লজ্জাবোধের লাজুক লতা বউটা দেখি লজ্জায় লাল হয়ে যাচ্ছে, কিন্তু এখনো এত লজ্জা কিসের আপনার ম্যাম? নাহিয়ানের এহেন কথাবার্তায় শিশির লজ্জায় আরো 2 কদম পিছিয়ে বলে, চুপ করবেন আপনি। নাহিয়ান এগিয়ে আসতে আসতে বলে, চুপ তো করলাম, এখন পিছন ঘুরো। না, আপনি নিচে গিয়ে তহুরাকে ডেকে দিন। নাহিয়ান এগিয়ে এসে শিশিরের ঠোঁটে নিজের তর্জনীর আঙ্গুল ঠেকিয়ে বলল, আর একটাও কথা না, যা বলছি তাই করো, আর যদি এক্ষুনি পেছনে না ঘুরো তাহলে কিন্তু। শিশির চোখ বড় বড় করে তাকায়। তাহলে কি? নাহিয়ান ঠোঁটে সেই রহস্যময় বাঁকা হাসি টেনে বলে, বেশি কিছু না, আগের দিন ওয়াশরুমে আর সেদিন রাতে যা হয়েছিল তার পুনরাবৃত্তি ঘটবে। সেই মুহূর্তে শিশিরের মস্তিষ্কে ফিরে আসে সেই অদ্ভুত সুন্দর প্রেমময় মুহূর্তগুলোর ঝলক। সঙ্গে সঙ্গে লজ্জায় আড়ষ্ট হয়ে গেল সে। না, নাহিয়ানকে কোনো বিশ্বাস নেই। ও যা বলে সত্যি সত্যি সেটাই করে। এখন যদি আর বেশি কথা বলায়, নাহিয়ান যা বলছে তাই করে। না, ওর কথা শোনায় শ্রেয়। শিশির আর কিছু না বলে ধীরে পিছনে ঘুরে দাঁড়ায়। নাহিয়ান দেখতে পায় শিশিরের পেছনের চেনটা খোলা আর পিঠের ঠিক মাঝখানে উকি দিচ্ছে একটা গাঢ় কালো তিল। তার কেন যেন মাতাল মাতাল লাগতে শুরু করে, কিন্তু বহু কষ্টে নিজেকে সামলে নিজের ঠোঁটের সাহায্যে চেনটা লাগিয়ে দেয় সে। অন্যদিকে নাহিয়ানের এহেন কর্মকাণ্ডে শিশিরের গোলাপি অধরদ্বয় তিত্তির করে কাঁপতে থাকে এক তীব্র প্রেমময় মুহূর্তের লজ্জায়। তার হৃদস্পন্দন যেন ছন্দ হারায়। আরে আঙ্কেল, হোয়াটসঅ্যাপ? সবাই তো কখন চলে আসলো, আপনি এত লেটে ঢুকলেন? সৌজন্য নিঝুমের দুষ্টুমি ভরা আননের দিকে কটমট দৃষ্টিতে তাকিয়ে রাগী কণ্ঠে বলল, এই মেয়ে, তোমাকে কতদিন করে বলেছি আমাকে আঙ্কেল বলবে না? নিঝুমের ঠোঁটের কোণে দুষ্টু হাসি আরো প্রসারিত হলো। আরে আঙ্কেল, রাগ করেন কেন? কত কষ্ট করে আমি এই রোদের ভেতর গেটের বাইরে এসে দাঁড়িয়েছি। কে বলেছিল তোমাকে দাঁড়াতে? কথাটা বলেই সৌজন্য গেট পেরিয়ে চৌধুরী আবাসনের অন্তর্মহলে প্রবেশ করলো। তা দেখে নিঝুম পেছন থেকে বেশি জোরেই বলল, আপনার নাম তো সৌজন্য, আপনার ভেতরে তো একদমই সৌজন্য বোধ নেই। একটা মেয়ে আপনার জন্য এতক্ষণ রোদে দাঁড়িয়ে থাকলো, তাকে না নিয়ে নিজের ভিতরে ঢুকে যাচ্ছেন। অন্তত ধন্যবাদ তো দিতে পারতেন, বোরিং লোক একটা। সৌজন্য নিঝুমের কথায় সামান্য পিছনে ঘুরে বলল, আমার ভেতরে সৌজন্যবোধ নেই? তুমি নিজের নাম লক্ষ্য করেছ? গড নোস, তোমার মতো একটা বাচাল মেয়ের নাম কে নিঝুম রেখেছিল? কথাটা বলেই নিজের প্যান্টের ফ্রন্ট পকেটে হাত ঢুকে হেলে দুলে গুনগুন করতে করতে বাড়ির ভেতরে প্রবেশ করলো সৌজন্য। পেছন থেকে নিঝুম কোমরে 2 হাত রেখে বলল, আমাকে বাচাল বলা? দাঁড়ান, মজা দেখাচ্ছি আপনাকে। আকাশে উত্তপ্ত সূর্যের প্রখর কিরণ। বেলা সম্ভবত 12টার কাছাকাছি। শিশিরদের গাড়ি এসে থামে চৌধুরী আবাসনের গেটের বাইরে। বাড়ির পুরাতন দারোয়ান এসে গেট খুলে দিতেই দৃশ্যমান হলো খুলনার সবচেয়ে বিলাসবহুল পুরাতন বাড়িটি। 2 তলা এক অতি পুরাতন বাড়ি, চৌধুরী আবাসন। নাহিয়ানের দাদা নজরুল চৌধুরী নিজে দাঁড়িয়ে থেকেই বাড়ির তৈরি তত্ত্বাবধান করেছিলেন। বাড়িটি 2 তলা পুরাতন তবে বিলাসবহুল। এক প্রাচীন তত্ত্ব লেগে আছে বাড়িটির প্রতিটা দেওয়ালে। সামনের দেওয়ালে খোদাই করে বড় করে লেখা চৌধুরী আবাসন, পাশে ব্র্যাকেটে ছোট্ট করে
হুরের শান্তিকুঞ্জ। নাহিয়ানের দাদি হুররাম নজরুল চৌধুরী ভালোবেসে তাকে হুর বলে ডাকতেন। নিজের সহধর্মিনীর প্রতি ভালোবাসা থেকে এই বাড়ি তৈরির উদ্যোগ নিয়েছিলেন তিনি। এই বাড়িতে প্রতিটি কোণ হুররাম বেগমের পছন্দ অনুযায়ী তৈরি। গাড়ি থামতেই শিশির নেমে ভেতরে প্রবেশ করে, আর তার পিছন পিছন নাহিয়ান। গাড়িতে পার্কিং এরিয়ায় নিয়ে যান বাড়ির একজন ড্রাইভার। ভেতরে ঢুকতে দৃশ্যমান হয় বিশাল বড় ড্রয়িং রুম, যার মধ্যে সোফার উপর বসে আছেন হুররাম বেগম। ড্রয়িং রুমে চলছে এসি। হুররাম বেগমের বয়স হলেও এখনও যথেষ্ট শক্ত সামর্থ্য তিনি। নজরুল চৌধুরী মারা গেছে আরও 20 বছর আগে। তখন থেকে এই সংসার একা নিজ হাতে সামলাচ্ছেন হুররাম বেগম। তিনি খুলনাতেই থাকেন। নওরিফা খানম, ইমতিয়াজ চৌধুরী তাকে ঢাকায় নিয়ে যাওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। হুররাম বেগমের একটাই কথা, এটা তার স্বামীর স্মৃতি বহনকারী জায়গা। এখান থেকে তিনি মৃত্যুর আগ অব্দি কোথাও যাবেন না। শিশির ভেতরে ঢুকেই হুররাম বেগমের উদ্দেশ্যে সালাম দেন। হুররাম বেগম শিশিরকে দেখে সালামের উত্তর দিয়ে একগাল হেসে বলে, আরে আমার ফুল। বলে তিনি উঠতে যেতে কোমরের ব্যথাটার কারণে বসে পড়েন। শিশির দ্রুত এসে তার পাশে বসে বলে, ফাপু তুমি উঠতে গেলে কেন? আমিই তো আসছিলাম। হুররাম বেগম হেসে বললেন, ফুল, কত বড় হয়ে গেছিস তুই। সেই কোন ছোট্টবেলায় তোকে দেখেছিলাম। ভাগ্যিস আমার বুড়োটা বেঁচে নেই, তাহলে এই বুড়ো বয়সে আমার সতীনের সংসার করা লাগতো। বাবা এই বয়সে এত জেলাসি? যাই হোক, তোমার বুড়ো বেঁচে থাকলেও তার হুরকে রেখে কখনোই এই ফুলের দিকে তাকাতো না। তারা দুজনেই হেসে উঠল। হুররাম বেগম ছোটবেলা থেকে শিশিরকে ফুল বলে ডাকে। তিনি টুকরো টুকরো চুমুতে ভরিয়ে দিলেন শিশিরের দুধে আলতা মুখশ্রী। তখনই পেছন থেকে অন্দরমহলে প্রবেশ করলো নাহিয়ান। তাকে দেখে হুররাম বেগম হেসে বললেন, ওই তো চলে এসেছে আমার নায়ক। তা এতদিন পর আমার কথা মনে পড়লো। নাহিয়ান এগিয়ে এসে তার কপালে চুমু দিয়ে তার পাশে বসে বলল, এই হলো বর্তমান সময়কার ভালোবাসা। আমি নাকি তাকে দেখতে যাইনি, তা আমি কি তোমার মতো ওই কজিটা আর আসি? আমার তো বয়স হয়েছে নাকি? ভালোবাসা অজুহাত মানে না, বুঝলে? হুররাম বেগম মুচকি হেসে বললেন, এত প্রশংসা করো না দাদু ভাই। দেখা গেল তোমার বউয়ের আমাকে সতীন সতীন লাগতে শুরু করলো। তা বিয়ে কবে করছো শুনি? তোমার আগে তোমার ছোট ভাইয়ের বিয়ে হয়ে যাচ্ছে। নাহিয়ান শিশিরের দিকে তাকিয়ে বলল, বিয়ে তো কবেই করে ফেলেছি। বউটা রাজি থাকলে এতদিন তোমার সাথে দেখা আমার বাচ্চা করতে আসতো। নাহিয়ানের হেন কথায় লজ্জায় চোখ নামিয়ে নিল শিশির। হুররাম বেগম হয়তো কিছু বুঝলেন না। তিনি মুচকি হেসে বললেন, দুষ্টুটা দুষ্টুমি এখনো শেষ হয়নি। যাই হোক, দুষ্টুমি পরে করো। এখন যাও, ফ্রেশ হয়ে নাও। আর ফুল, তুমিও যাও, ফ্রেশ হয়ে নাও। দুজনেই অনেক ক্লান্ত দেখাচ্ছে। নাহিয়ান আচ্ছা দাদু বলে উঠে গেল। অন্যদিকে শিশির উঠে যাওয়ার আগে সেখানে হাজির হলেন শিউলি হক। শিশিরকে দেখে মুচকি হেসে বললেন, নোয়ামা এসেছো? শিশির তার দিকে তাকিয়ে স্নিগ্ধ হয়ে বলল, জি আন্টি, কেমন আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ। তোমার কি অবস্থা? দেখো না, তোমাকে একবার দেখতে যাব ঠিক সেই দিনই ইয়ারলিনাটার মাইগ্রেনের প্রবলেম হতে হলো। শিশির মুচকি হেসে জবাব দিল, থাক আন্টি, ব্যাপার না। আচ্ছা মা, চলো তোমাকে রুম দেখিয়ে দেই। হুম। সারা দুপুর আর বিকাল মিলে শিশির, ইলমা, নিঝুম আর নিঝুমের কিছু কাজিনরা মিলে গল্প করছিল। ঠিক করা হয়েছে কালকে সবাই একসাথে শপিংয়ে যাবে। এই সন্ধ্যার পর সবাই যখন একটু রেস্টের জন্য গেল, তখন শিশিরের মনে হলো আজকে এখানে এসে ধরে নাহিয়ানের সাথে কোনো কথা হয়নি তার। তাই সে নিঝুমের কাছ থেকে নাহিয়ানের রুম কোনটা সেটা শুনে সেদিকে পা বাড়ালো। নিঝুমও যাচ্ছিল, কিন্তু তখনই পেছন থেকে নিঝুমের একটা কাজিন ডেকে বলল, নিঝু তাড়াতাড়ি আয়, ফুফু তোকে নিচে ডাকছে, দ্রুত, জরুরি কাজ। তুই যা, আমি আপুকে রুমে দিয়ে আসছি। না নিঝু, তুই যা, হয়তো কোনো জরুরি কাজ। 2 তলার উত্তর সাইডের রুম, তাই তো? কিন্তু তুমি পারবে? কেন পারবো না, তুই যা। আচ্ছা। নিঝুম চলে যেতে শিশির পা বাড়ালো নাহিয়ানের রুমের উদ্দেশ্যে। নাহিয়ানের রুমের সামনে এসে থমকে দাঁড়ায়। ভেতর থেকে শোনা যাচ্ছে ইয়ালিনার কণ্ঠস্বর। আরে নাহিয়ান ভাইয়া, একটু খাও না, আমি নিজ হাতে বানিয়েছি।
একবার একটু টেস্ট করো। শুনলাম তুমি নাকি দুপুরে কিছু খাওনি, এটা খাও, গরমে আরাম পাবে। তোকে কতবার বলতে হবে লিনা, আমি এগুলো খাই না। বেশি বিরক্ত করিস না তো, যা এখন কাজ করতে দে আমায়। তবে নাহিয়ানের কোনো কথা কানে গেল না শিশিরের। তার কানে শুধু ইয়ালিনার ঢঙ্গি কথাগুলো বাজছে। তবে সে দরজার সামনে থেকে এসে দাঁড়ালো। ভেতরে ইয়ালিনা একটা ব্ল্যাক কালার গাউন পরে চুল ছেড়ে দিয়ে দাঁড়িয়েছে। মুহূর্তে মেজাজ গরম হয়ে গেল শিশিরের। নাহিয়ানের সামনে কেন অন্য কোনো মেয়ে সেজেগুজে ঘুরঘুর করবে? যদিও নাহিয়ানের সেদিকে কোনো খেয়াল নেই। সে ল্যাপটপে কি যেন একটা করছে, একবারও ইয়ালিনার দিকে তাকাচ্ছেও না। শিশিরের চিকন নাকের পাটাটা ফুলে উঠল। তার তীব্র আক্রোশে রুমে ঢুকলো সে। ইয়ালিনা নাহিয়ান দুজনেই তার দিকে তাকালো। ইয়ালিনার চোখে গাঢ় করে আইলাইনার দেওয়া, ঠোঁটে গোলাপি রঞ্জক, সামান্য ব্লাশার, আর এগুলোই যেন শিশিরের রাগের আগুনে ঘি ঢালার মতো কাজ করলো। সে নাহিয়ানের দিকে তাকালো একবার। নাহিয়ান বুঝে গেছেন তার শিশির বিন্দু এখনো অগ্নিবিন্দুতে পরিণত হয়েছে। কিন্তু ইলিয়ানা শিশিরকে দেখে বিরক্তিতে মুখ ঝামটালো। তবে মুহূর্তে নিজের মুখের অভিব্যক্তি বদলে শান্ত কণ্ঠে শিশির বলল, আরে লিনা আপু, তুমি এইখানে? তোমাকে তো নিচে ইয়াকুব আঙ্কেল ডাকছে। ডাকুক, আমার সময় হলে আমি যাব। তারপর ফের নাহিয়ানের দিকে ফিরে বলল, নাহিয়ান ভাইয়া, তুমি এটা খাবে না, তাহলে অন্য কিছু বানিয়ে আনবো, লাইক পিৎজা, বার্গার, অন্য কিছু। আরে লিনা আপু, তুমি জানো না উনি তো এসব খায় না, খাওয়া বারণ ওনার। তাই নাকি? তা তুমি অনেক জানো দেখছি। তা বলো তো, ওনার কি কি খাওয়া যাবে আর কি কি খাওয়া বারণ? শিশির নাহিয়ানের দিকে ফিরে দাঁতে দাঁত চেপে বলল, আপাতত কিছুদিন ওনাকে শুধু থানকুনি পাতার রস খাওয়াতে হবে, সাথে করলা জুস, উচ্ছের শরবত, আর মাঝে মাঝে একটু নিম পাতার কোরমা। তা তুমি কি এগুলো বানাতে পারবে? হোয়াট? হুম। ফাজলামি করছো? এমা ছি, তোমার সাথে কি আমার ফাজলামো করার সম্পর্ক বলো তো? যা সত্যি তাই তো বললাম, বিশ্বাস না হলে ওনার কাছেই শোনো। ইয়ালিনা নাহিয়ানের দিকে বিস্ময়ে তাকিয়ে বলল, এসব কি সত্যি নাহিয়ান ভাইয়া? নাহিয়ান নিজেই হতভম্ব। কি বলছে শিশির এগুলো? ইয়ালিনার কথায় ধ্যান ভাঙল তার। সে একটু আমতা আমতা করে বলল, হবে হয়তো। কি? জি। ইয়ালিনা আর কিছু বলতে যাবে তার আগে নিচ থেকে ইয়াকুব চৌধুরী জোরে ডেকে বললেন, লিনা মামুনি, একটু তাড়াতাড়ি আয়, কাজ আছে। আসছি পাপা। তারপর শিশিরের দিকে তাকিয়ে বলল, তোমার সাথে কথা পরে হচ্ছে, আগে পাপার কথা শুনে আসি। ইয়ালিনা চলে যায়। পেছন থেকে শিশির ভেঙচি কেটে বলে, পাপা আসছি, যেন কচি খুকি, বুড়ো ধাম কোথাকার। এবার সে নাহিয়ানের দিকে তাকায়। নাহিয়ান অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। সে নাহিয়ানের সাথে কত কথা না বলে বেডসাইড টেবিল থেকে ইয়ালিনার আনা ট্রে থেকে লাচ্ছির গ্লাস হাতে তুলে সজোরে তা মেঝেতে ছুঁড়ে মারে। বিকট শব্দ তুলে ভেঙে যায় কাচের গ্লাসটা। নাহিয়ান এবার হতভম্ব। এটাই তার শিশির বিন্দু, এত পজিটিভ তার ব্যাপারে। সে তো সারা জীবন এটাই চেয়েছে। কি হলো, কথা বলছেন না কেন? আপনার ফেভারিট লিনা আনা গ্লাসটা ভেঙে দিয়েছি, কিছু বলবেন না? নাহিয়ান এখনো হতবাক। তা দেখে শিশির বেশ রাগ করে বলে, কি হলো, কথা বললেন না কেন? ফেভারিট লিনাকে দেখে ক্রাশ খেয়ে এমন অবস্থা যে এখন কথাই বেরোচ্ছে না। কি তখন থেকে উল্টাপাল্টা বলে যাচ্ছ? আমি উল্টোপাল্টা বলছি? আমার কাছে তো তাই মনে হচ্ছে। এখন তো আমার কথাবার্তা সব আপনার কাছে উল্টাপাল্টা লাগবেই। আপনার ফেভারিট লিনা আছে তো, ওই তো সব কিছু ঠিকঠাক করে, তাই না? নাহিয়ান বিছানা থেকে নেমে তার দিকে এগিয়ে আসতে আসতে বলে, উফ, বেবি রেগে গেল, তোমাকে মারাত্মক লাগে পুরাই। নাহিয়ান তার কাছাকাছি আসতে এক ধাক্কা দিয়ে তাকে পেছনে ঠেলে বলল, সরে যান আমার কাছ থেকে, একদম আসবেন না আমার কাছে। যান না, আপনার ফেভারিট লিনার কাছে যান। আবার যত্ন করে লিনা ডাকা হচ্ছে। নাহিয়ান শিশিরের ধাক্কায় এক চুলো নড়ল না। তবে তার কথা ভেবে অবাক হলো। যা বাবা, আমি কি করলাম? সবাই তো ওকে লিনা বলেই ডাকে। শিশির ভেঙচি কেটে বলল, সবাই তো ওকে লিনা বলেই ডাকে, তাহলে নাম ইয়ালিনা রেখেছে কেন? নাহিয়ান দুষ্টু হেসে বলল, কি ব্যাপার ম্যাম, আপনি কি জেলাস? যাই হোক, এই যে কান ধরেছি, আর বলবো না ওকে লিনা, এখন থেকে ইয়ালিনা বলেই ডাকবো, হয়েছে? যা ইচ্ছে বলুন, আমার কি? তীব্র আক্রোশের কণ্ঠে কথাটা বলে ধূপধাপ পা ফেলে রুম থেকে বের হয়ে যায় শিশির। নাহিয়ান শুধু তাকিয়ে থাকে অপলক তার চাওয়ার পানে। তারপর তার শিশির বিন্দুর হিংসার কথাগুলো
মনে করে মাথা নিচু করে মুচকি হাসে। পরের দিন সকালে ঘড়ির কাঁটায় সকাল প্রায় 9:30 ছুঁই ছুঁই। আজকে সবাই বিয়ের শপিংয়ে যাবে। সকাল থেকে সেই তোড়জোড় চলছে, তবে এই ব্যাপারে কোনো আগ্রহ নেই শিশিরের। কালকে রাত থেকে তার মেজাজটা অনেক বেশি গরম। নাহলে শপিংয়ের ব্যাপারে সে সবসময় এক পায়ে খাড়া। রুমে শুয়ে শুয়ে মোবাইলে রিলস দেখছিল সে। হঠাৎই দরজার বাইরে থেকে নিঝুম বলে, নু আপু যাবে না? সবাই তো রেডি হয়ে তোমার জন্য ওয়েট করছে। শিশির মোবাইল থেকে মুখ না তুলে বলে, না রে নিঝু, সবাইকে চলে যেতে বল, আমি যাব না। কেন আপু, চলো না, তোমাকে ডাকছে, নিচে দাদি জানো তো ডাকে। দাদিজার নামটা শুনে শিশির বিছানা ছেড়ে উঠে। এই মানুষটা শিশিরকে অনেক বেশি যত্ন করে। এখন যদি সে না যায় তাহলে যদি তাতে দাদিজান উপরে চলে আসেন, না না, এমনিতেই তিনি অসুস্থ, তাকে আর কষ্ট দেওয়া যাবে না। কিন্তু শিশিরও তো ইচ্ছা করছে না, কি আর করা যাবে। সে ফ্রেশ হয়ে একটা ল্যাভেন্ডার কালার গাউনের সাথে সাদা লেগিংস আর সাদা হিজাব বেঁধে বাইরে আসে। দরজার বাইরে দাঁড়িয়ে ছিল এতক্ষণ নিঝুম। মাশাআল্লাহ আপু, তোমাকে ভীষণ সুন্দর লাগছে, কারণ নজর না লাগুক। শিশিরকে দেখে সে মুচকি হেসে বলে, শিশির মুচকি হেসে বলে, বাবা এত কথা কোথা থেকে শিখেছিস? কোথা থেকে শিখবো মানে? আমি বড় হয়ে গিয়েছি, ক্লাস 10-এ পড়ি আমি। ওরে বাবা, মেয়ে তো ভীষণ বড় হয়ে গেছে, তা পাত্র খুঁজি। নিঝুম সামান্য লজ্জায় মাথা নিচু করে। তা দেখে শিশির মুচকি হেসে বলে, পাকনি বুড়ি। নিচে এসে সে দেখতে পায় পুরো ড্রয়িং রুম জুড়ে লোকজনের সমাবেশ। বাড়ির আত্মীয় স্বজন থেকে শুরু করে মেয়েরা পর্যন্ত সবাই আজ শপিংয়ে যাবে। এদিকে এত ভিড়ের মাঝে সামান্য অসুস্থ হয়ে পড়েছে ইলমা, তাই সে আর সাজিদ কোথাও যাবে না। একে একে সবাই বের হতে শুরু করলো। চৌধুরী আবাসন থেকে বের হলো বড় বড় 8টি প্রাইভেট কার। বাকি রইল শুধু শিশির, নাহিয়ান, সৌজন্য ও নিঝুম, নির্ঝর, ইয়ালিনা আর নিঝুমের কিছু কাজিনরা, অর্থাৎ বাড়ির নবীনরা। নির্ঝর প্রথমে শপিংয়ে যেতে রাজি হচ্ছিল না, তবে বাড়ির সবার আর নাহিয়ানের জোরাজুরিতে এক প্রকার বাধ্য হয়ে যেতে হচ্ছে তাকে। তাদের সবাইকে অন্য একটা গাড়িতে তুলে দিল নাহিয়ান, যেটা যাবে নির্ঝরের তত্ত্বাবধানে। তাদের গাড়িটিও কিছুক্ষণের মধ্যে ছাড়িয়ে যায় চৌধুরী আবাসন। শিশির থ মেরে দাঁড়িয়ে আছে। নাহিয়ান সেদিকে তাকিয়ে বাইকে স্টার্ট দিতে দিতে বলল, কি ব্যাপার ম্যাম, এই গরমের ভেতর এখানে দাঁড়িয়ে থাকবেন নাকি? তা কি করব? আপনি শপিংয়ে যাবেন না? কিসে করে যাব? গাড়ি তো চলে গেল। নাহিয়ান নিজের বাইকের দিকে তাকিয়ে বলল, কেন, বাইক পছন্দ হচ্ছে না? গাড়ি বের করতে বলবো? নাহিয়ান পাশ ফিরে ড্রাইভারকে ডাকতে যাবে, তার আগে শিশির বলল,